Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটসের আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন। তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানেই রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এর সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেট অনুষ্ঠানে যারা আসেন তারা নিজেদের জীবনের ভুলগুলো নিয়ে আসেন, অপরাধগুলো নিয়ে আসেন আপনাকে সচেতন করবার জন্য। সুতরাং তাদের দিকে আঙুল তোলা আমাদের উদ্দেশ্য নয়। যদি আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904, যেটা আমি মাঝে মাঝে বলে দেবো। চলুন আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন তার সঙ্গে একটু পরিচিত হই। প্রথমে নামটা একটু বলেন তো। আমার নাম নীলা আক্তার। নীলা আক্তার, বয়স কত? বয়স 23 বছর। 23 বছর। জন্ম জেলা কোথায়? জন্ম জেলা ফরিদপুর। ফরিদপুর। এখন থাকছেন ঢাকাতে? জি। ঠিক আছে, শুরু করুন। আমার যখন 5 বছর বয়স হয় তখন আমার বাবা মা স্কুলেতে ভর্তি করায়। আচ্ছা, বাবা কি করতেন আপনার? আমার বাবা তখন কৃষকের কাজ করতো। সরি, একটু ভুল বলে ফেলছি। আমাদের মানে জন্মস্থান ফরিদপুর, আমরা থাকতাম মাওয়াতে। মাওয়াতে তখন আমাদের একটা মালিকের দোতলা একটা বিল্ডিং দিয়েছিল থাকার জন্য, খাওয়ার জন্য, মানে সব কিছু ফ্রি ছিল। তখন মনে করেন যে আমার আমার বাবার 3টা রিক্সা, 3টা সিএনজি এবং কি টেম্পু বলে, এখন সিএনজি বের হয়েছে, তখন টেম্পু চলছিল, টেম্পু বলতো। তারপরে তখন থেকে মনে করেন যে আমার বাবা মা ওর উপরেই চলাফেরা করতো। তারপরে হঠাৎ ওখানে একটা মানুষ খুন হয়েছে আমার বাবার ট্রাকের উপরে। তো গুন্ডারা, মানে ওই গুন্ডাটার নাম আমার শিওর মনে নেই। তখন আপনার বয়স কত? তখন আমার ওই 5 থেকে 6 বছর হবে। আচ্ছা, ওই সময় কি আপনার মনে আছে যে বাবা খুন হয়েছে বা এরকম কোনো মেমোরি? মানে আমার মা বলছিল যে তোমার বাবা এরকম এরকম একজনের খুন দেখছিল, তারপরে আদালতে যে তোমার কথাটা বলা হয়েছিল। বাবা মানে উনাকে সাক্ষী দিচ্ছিল যে আমার বাবা একজনের খুন দেখছে। তারপর নামটা বলার পর তারপরে আমার বাবাকে মনে করেন মেরে ফেলবে। একটা রাতে মনে করেন আজকে যে আমার বাবা বলছে ওই রাত্রেই মনে করেন আমার বাবাকে খুন করবে রাতে 12টার পরে। তাই আমার এক কাকু, আমার বাবার বন্ধু, ওনাদের আমি কাকু বলতাম,
সে আবার হঠাৎ এসে আমার বাবাকে আর আম্মুকে বলতেছে আবুল ভাই কোথায়, আমার বাবার নাম আবুল, সবাই বলে আবু শেখ গ্রাম অঞ্চলে। তা ওকে আবুল ভাই কোথায়, তারপরে বলে কি যে কোথায় গেছে বলতে পারি না, কয় কি আজকে যে সাক্ষীটা দিছে আদালতে তোমার জামাইরে নিয়ে ভাবি তুমি যেভাবে হোক পলাও। তো ওখান থেকে ওই আমার 5 বছর বয়স, তখন মনে করেন যে আমার বাবা ওখান থেকে পলাইছে। আমরা 3টা ভাই বোন তখন আসছিলাম, বড় ভাই, মেজো ভাই আর আমি একটা বোন, 2 ভাই 1 বোন ছিলাম। এখন আমরা বর্তমান 6 ভাই বোন। আচ্ছা, তো আর 1 ভাই মারা গেছে, এখন 5 ভাই বোন বর্তমান আছি। জি। তারপরে এখন আমার বাবাকে এরকম বলার পরে আমার মনে করেন যে যখন আমার বাবা ওখান থেকে পলাইয়া আমরা একটা ট্রলারে চলে আসছি, টাকা শুধু টাকা নিয়েই চলে আসছি। ট্রলারে পড়লেন মানে আমি ঠিক বুঝতে পারিনি, মানে ট্রলার মানে ওই যে মাছ বাবাকে মেরে ধরে, ফেলার পরে? বাবাকে না, আমার আপন বাবাকে না, মানে ওই যে আমার বাবা যে ট্রাকটা ছিল জি, ওখানে মনে করেন আরেকটা লোকের মনে আরেকজন লোকে সে আমার বাবাকে খুন করছে। একটু আমি ইন্টারাপ্ট করছি গল্পটা বোঝার জন্য। আপনার বাবাকে তো মেরে ফেললো যখন আপনি 5 বছর বয়স তখন? জি জি, আমার বাবাকে মেরে নেই, তাহলে মারছে মানে আমার বাবা যে ট্রাকে যে ড্রাইভারটা বাবা ছিল, সাক্ষী ছিল? জি জি সাক্ষী ছিল, জি, তো জি। জেলে মানে কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিল? জি জি, সাক্ষী দিতে গেছে, সাক্ষী দিয়েও ফেলছে। আচ্ছা, তো পলাচ্ছিলেন কেন? যাতে সাক্ষীরা ধরে ফেলে বা এরকম না, বিবাদে? তখন আমার বাবাকে মেরে ফেলতে চাইছিল। ও আচ্ছা, হুমকি দিয়েছিল? হ্যাঁ, হুমকি দিয়েছে। আজকে রাত্রে 12টার পরে আবুলের এত বড় সাহস কেন, বিদেশি ছেলে হয়ে আচ্ছা ওকে আচ্ছা, মেরে ফেলবো। তখন আপনারা সবাই পুরো পরিবার মিলে পলাচ্ছিলেন? হ্যাঁ, আমরা সদস্য তখন 5 জন ছিলাম, 5 বাবা জন মিলে মা। পলাচ্ছিলেন? হ্যাঁ, 5 জন সহকারী পলাচ্ছি ফরিদপুর থেকে? জি না, তাহলে? মা ঢাকা বিক্রমপুর আর কি বলে, তখন আপনারা ছিলেন কোথায়? বিক্রমপুরে বিক্রমপুর থেকে পলাচ্ছেন? পলাচ্ছি। আচ্ছা, ছোট, একেবারে ছোট, আপনি স্কুলে একবারে যান না ছোট, তখন? তখন 5 বছর আর কি আমার বয়স। আচ্ছা, ঠিক আছে, বলেন। তো তারপর? তখন বাবার বাড়ি থেকে নানুর বাড়ি, ওই মানে বিক্রমপুরের থেকে এসে আমরা রয়েছি হলো নানুর বাড়িতে। নানুর বাড়িতে আমার বাবা মাকে একটা সোনের ঘর তুলে দিল সরকারি জায়গায়। তখন আমাদের জায়গা সম্পত্তি কিছুই নেই। তখন আমার বাবা, এক মার একই ছেলে ছিল, আমার ফুপু 2টো ছিল। তারপরে মনে করেন যে আমার দাদার 10 বিঘে জায়গা ছিল, আমার ফুপুর সব কিছু আমার বড় ফুপুর দোহলে নিছে, আমার বাবাকে আর দেয়নি। তারপর উঠতে হলো মনে করেন আমার নানুর বাড়িতে, ওই সময় পলাই এসে আমার নানুর বাড়িতে থাকা হলো। থাকা হলে আমার নানুরা বলতেছে যে ওই সরকারি জায়গা তো অনেকই পড়ে থাকে, তাহলে তোমরা ওই জায়গায় একটা ঘর তুলে থাকো। তারপরে বাধ্যগত আমার বাবা ওই সোন কেটে ওই করতো, ওই ঘরে একটা দিছে সোনের ঘর। জি। তখন মনে করেন যে আমাকে স্কুলে ভর্তি করাই দিছে। আমার বড় ভাই স্কুলে 2তে পড়ে, আমাকে অনেক ভর্তি করাই দিছে। আর ছোট ভাই একবারেই ছোট, মানে যে মেজো ভাইটা, সে এখন মানে তখন অনেক ছোট ছিল, কোলে 2 মাসের না 3 মাসের ছোট ছিল। জি। তারপরে মনে করেন যে আমরা কিন্তু সব ভাই বোন 3 বছরের ছোট বড়, আমরা যে 6টা ভাই বোন 3 বছরের ছোট বড়। তখন এরকম করতে করতে আমরা ভালোই মানে এই 1টা বছর ভালোই আমাদের হলো। আমার বাবা তারপরে এই কৃষকের কাজ করে, একদিন কাজ করে 2 দিন কাজ করে না, অভাবের সংসারে যে আমাদের হলো। আমার জীবনে এরকম অভাব আমরা কখনো মানে ওই ঢাকা শহরে যখন বিক্রমপুরে ছিলাম এরকম আমাদের অভাব ছিল না। আচ্ছা, এখন হয়েছে। তখন হওয়ার পরে মা বলতেছে দেখো তুমি যে এরকম কাজকাম করো, একদিন করো না, একদিন করো আর একদিন করো না, তা আমাদের সংসারটা কিভাবে চলবে? Right. 3টা বাচ্চা, আমরা এই 3টা বাচ্চাকে কোথায় নিয়ে যাব? রাইট। তারপরে আমার আব্বু বলে এই তুমি বেশি কথা বলবো না, মানে আমার মাকে তুই বলে বলতো, মানে অত্যাচারটা আমার আম্মুর উপরে অনেক করতো। আচ্ছা। তারপর মাকে যখন মারে তখন মানে আমরা ঠেয়াইতে গেলেও মনে করেন যে আমার বাবা ছাড়তো না। তারপরে এখন ওইগুলো দেখে মানে পরে মা বাবা এখন বলতেছে, বলে কি যে তুমি থাক, তোমার মায়ের যখন খায় মানে বেশি বেশি মুখ খারাপ করতো ভাইয়া, আমি মানে ওই মুখ খারাপগুলো এখন করতে পারতেছি আচ্ছা, না প্রয়োজনও নাই, কিন্তু এই তারপরে- জিনিসটা আসলে কি করতো? আপনার বাবা করতো আপনার মাকে? মাকে করতো। আচ্ছা। তারপরে গালাগালি করার পরে আপনার লেখাপড়া হচ্ছে না সেই সময়টাতে? তখন আমি অনেক পড়তেছি, ক্লাস 1 এ তখন পড়ছেন? আমার ভাই ওই যে 2তে পড়ে, তখন আমাদের সংসারটা অনেক অভাবে। তখন আমার বাবা বলল, মা বলল কয় কি দেখ তুই তো স্কুলে পড়োস আর তোর এই ভাইটাও স্কুলে পড়ে, তাহলে এই করি আমরা নুরা টুকাই, ওই যে ধান আছে না, ধান কাটার পরে যে একটা করে ধান থাকে, বাইল থাকে, ওইগুলো আমরা টুকাই যখন মানে সারাদিন রাত 24 ঘন্টা টুকাইতে গেলেও মনে করেন আমাদের ফুরেরই না। এরকম করে মনে করেন আতপ চাল বানাই, আমার মার ঘা হয়ে গেল পায়। এরকম আতপ চাল মানে ওই যে পা ঢেকি তো নাই, কোনো কিছু নাই, ওই পাউডারে করে যেরকম এরকম ধানগুলো পাড়াইতো, পা দিয়ে ধান পাড়িয়ে চাল ধান বের করতো? পাড়িয়ে চাল করে সেদ্ধ করে ওই যে তালে, এখন মনে করেন আমরা কই ওই যে তালের রস কাটলে তাফাল বলি, বড় তাফাল 4 কোণ আসছে, ওই তাফাল উছাইতো,
লার্কি দিয়ে উসাইতো, ওইগুলো আবার ওই যে ধানের চাউল শুকাইয়ে সেদ্ধ করে যখন শুকাইতো তখন আবার ওই যে ঢেকিতে পারাইতো, পাড়াইয়া প্রতিদিন আমাদেরকে এইগুলো খেতে দিত। 2 বেলা খাইতাম না, 1 বেলা খাইতাম। আচ্ছা। আবার কেউ নানু বাড়িতে তো থাকি, নানুরা ভাত রান্না করতো, ওইগুলো মনে করেন ফ্যান খেতে থাকতাম, আচ্ছা। ওই ফ্যানগুলো খেয়ে থাকতাম। তা বাবার মারে বললাম, মা আমরা তো এরকম ঢাকা থাকতে এরকম কষ্ট করিনি, এখন কি আমাদের কষ্ট কি বের হলো? কয় কি মা এখন কি করব, তোর বাবা দেখিস না ঠিক মতন কাজ করে না। এর ভিতরে আমার বাবা আমাদের এই অভাবের ভিতরে আমার মা 300 টাকা গুছাইলো, এই নুরা টুকাই, আমরা নুরা বলি আর কি ধানকে, ওই ধান নুরা টুকাই আমরা মনে করেন 300 টাকা আমার বাবা মা জমাইছে। আমার আব্বু ওইটা নিয়ে একটা মেয়েকে নিয়ে পলাই চলে গেল, ঢাকা শহরে চলে আসলে পরে মনে করেন যে ওই মেয়েটাকে আমার আব্বু গোপনে বিয়ে করছে। আচ্ছা। বিয়ে করছে কিন্তু আমার আব্বু কাউকে জানায়নি। পরে আমরা যখন স্কুলে যেতাম না তখন ওই মেয়েটা মানে বিয়ের 3 মাস পর ওই মেয়েটা আবার বাড়িতে গেছে। তারপরে সবাই বলতো কি এইটা তোর মা। স্কুলে যেতাম সবাই বলতো আমাদের মা। তারপর মাকে এসে বলতাম, মামা আমাকে না ওই লোকটাকে বলতেছে আমাদের মা, ওনাকে আমরা কেন মা বলবো, আমরা তো খালামণি বলি ওনাকে কেন মা বলবো। গ্রামের আর কি, ওরা হচ্ছে মজুমদার বাড়ির মেয়ে, আমরা হচ্ছে হলো শরীফ গোষ্ঠীর মেয়ে। তবে এরকম বলতাম, মা বলতো কি চুপ করো, ওইগুলো তোমাদের কান দেওয়ার দরকার নেই, যে এখন যেটা যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। মা আমাদের এই কথা বুঝাইতো। কিন্তু একদিন আমার বাবাকে খুব মারছে, ওই যে আমার দ্বিতীয় আম্মু, ওই আম্মুর ভাইরা এই ঢাকাতে অনেক মারছে। মারার পরে মনে করেন যে আমার বাবার কাছে আর ওই খালামণিকে বিরাইতে দেয়নি। আমরা কিন্তু আজও তাকে খালামণিই ডাকি, আম্মু বলিনি কখনো। তারপরে একসাথে হতে দেয়নি কখনো, এই মায়ের পিট করে তারপরে যাই আমার আব্বু ওই রাত্রে 10টা বাজে তো বাড়িতে গেছে। আচ্ছা। যায় মানে 6 মাস না 7 মাস পরে আমার বাবা বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তখন কিন্তু আমার ওই ভাইটার ভালোই 6-7 মাস বয়স হয়ে গেছে, ছোট মেজো জনের। তারপরে এখন আমার আম্মু বলতেছে, কি ব্যাপার তুমি এত রাতে কোথায় থেকে আসছো? কয় আমাকে ধরো। দেখি আমার আব্বু ঘুরে পড়ে যাচ্ছে। আমরা এমনি খাচ্ছি নুরা টুকাই, মনে করেন আমরা ধান টুকাই খাচ্ছি। এখন আমরা তো আরেকজনকে খাওয়াইতে পারতেছি না, এখন বাবা তো 1 টাকাও আমাদের সংসারে দিচ্ছে না। তারপরে মনে করেন আমার মা এরকম কষ্ট ওই শাক টুকাই, ওই মানুষের মানে মরিচ এইগুলো মানে কিনা লাগে, কিন্তু শাক পাতা তো আর গ্রাম অঞ্চলে কিনা লাগে না, বর্তমানে এখনো কিনা লাগে না। তারপরে এগুলো বলার পরে মা বলে কি ঠিক আছে তুমি যখন আসছো, এখন তো তুমি আমার স্বামী, তোমাকে তো আমি ফেলে দিতে পারি না। আমার আম্মু এই কথাটা বললো। তো মানে অবুঝের মতন এই কথা বলে ঘরে নিছে। আমার আম্মুকে তো ওই দিনকার রাত্রে অনেক মার। পরের দিন স্কুলে যাব, মার ব্যথা দেখা আমি আর স্কুলে যেতে পারিনি। পরে ভাইয়ারে বললাম, মারে বললাম, আম্মু আমার তো স্কুলে ফিস 5 টাকা লাগবে, আমার না স্কুলে ফিস লাগবে। কয় স্কুলে ফিস কেন তোর, এখন 5 টাকা আমি দিতে পারবো না। ভাইয়া তারপরে আমার এই কষ্ট দেখে ভাইয়া কিষান দিল, 10 টাকা না 15 টাকার কিষান দিল। ওরও মানে ফিস লাগবে, আমারও ফিস লাগবে, 2 জনের ভাই বোনে আমাদের স্কুল ফিস লাগবে। পরে আমার বাবা বলে এই স্কুলে যাওয়া লাগবে না, গরিবের মেয়ে গরিবের ছেলে আবার স্কুলে পড়বে, স্কুলে পড়ে কি চিঠিপত্র লিখবি নাকি, এগুলো বলতেছে। পরে আমাদের গ্রামে আবার কিরকম লেখাপড়া একটু শিখলে পারা একে ওকে চিঠি দেয় যে, ওইটা আমাদের গ্রামে অঞ্চলে এখনো সহ্য হয় না। আচ্ছা। এই জন্যতে মনে করেন যে আমাদের বাড়িতে আব্বু আম্মু এই কথা বলার পরে এখন আমি যাইয়া নানুরদের ঘরে কান্না করতেছি। তখন আমার নানা জীবিত, আমার নানি কিন্তু এখনো আছে বর্তমান। তো ওই নানা বলতেছে টাকা আমি দেবো, তুই স্কুলে যা। চুপ করে বলতেছে তুমি স্কুলে যাও, আমি তোমার টাকা দিচ্ছি, তুই টাকা নিয়ে যাবি কোমরে, কিন্তু কেউ জানি দেখে না, হাফ প্যান্ট ফিন্দি তো কোমরে নিয়ে যাবি। আমাকে ঠিক আছে নিয়ে যাবো। স্কুলে যাচ্ছি। এখন স্কুলের থেকে কেন স্কুলে গেলাম, ওই যে আব্বুর নিষুদ, আব্বুর কথার অবাধ্য হয়েছি। আসার পর আব্বু তো অনেক মারলো, আম্মুকে মারলো, আমাকে মারলো, বড় ভাইকে মারলো, মানে গোষ্ঠী ভরে মারা হয়ে গেছে। তারপরে এখন আমি বলি কি নানুর কাছে যা, আমার কালকে পরীক্ষা, আব্বু এরকম যদি মারে তাহলে তো আমরা কি করবো, আমি স্কুলে যেতে হবে। পরে আব্বু আম্মু এই কথা বলার পরে মা বলে কি এই এত গরিবের মেয়ে এত লেখাপড়া লাগবে না, যখন আমার আম্মু অবাধ্য হয়ে যাচ্ছে, মানে যাচ্ছে না লেখাপড়া করা যাচ্ছে না। পরে এখন আমি বলি কি কেন লেখাপড়া করবো না, আমরা লেখাপড়া না করলে আমরা চলবো কিভাবে, আমি তো এখন অনেক ছোট, আমরা বড় হলে কিভাবে চলবো। লেখাপড়া করলেও চলা যাবে, না করলেও চলা যাবে, দেখিস না আমরা চলতেছি। তো এই কথা বলার পরে মনে করেন আমাদের গ্রামে এই মানে চেয়ারম্যানটা তারপরে ওইরকম আমাকে ওনার বোন এসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মনে করেন যে আমার ঢাকায় নিয়ে
ওই বয়স তখন কিন্তু আমার 5.5 বছর থেকে 6 বছরে পড়ছে। তখন আমাকে ঢাকা নিয়ে যায়। ঢাকা নিয়ে গেছে ভাইয়া, আমি তো মনে করেন ঘর মুছতে পারি না, কোনো কাজ কাম কিছুই করতে পারি না। তা আমি কি কাজ করব? তো উনি আমাকে বলতেছে ডাল রান্না করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, বাসা বাড়ি মানে অনেক কাজ দেখাচ্ছে। পরে আমি বলি কি আমি কি কাজ করবো, মনে মনে ভাবতেছি কি কাজ করব। আমি আসছি ঢাকায়, তারপর ওখানে একটা ভাইয়া ছিল, উনি আমাকে ভাষা চালচরণ মানে গ্রাম অঞ্চলের যে ভাষাটা ওইটা আমাকে বদলিয়ে ফেলছে। পরে এইভাবে চলা যায় না, এইভাবে তুমি বলো। এইভাবে আমি কাজকাম করে আমার 1 বছর হয়ে যায়, ওনারা আমার নাম পাল্টায় রাখলো, ময়না রাখছে নাম, যে আমাকে বিক্রি করে দেবে, ওই আমার লোকগুলো বিক্রি করে দেবে। তারপরে এখন ওনার হাজব্যান্ডটা অনেক খারাপ ছিল, ওনার হাজব্যান্ডটা খারাপ ছিল। তারপর উনি একদিন একটা আমি ঘুমের মাতাল উনি আসছে, আসার পর আমি বলি কি যাই আমি খালামণিকে বলে দেবো। কয় যা বল, কিছুই হবে না, আমি এখানে বড় লোক। তো উনি এই কথা বলার পর পরে মনে করেন যে ওই খালামণিটার কাছে আমি পরের দিন সকালবেলা বলি যে আমি আপনাদের বাসায় থাকবো না। কয় তুই থাকবি না মানে তোকে তো আমি বিক্রি করে দিয়েছি। এ কথা বলার পর তারপরের দিনকা 6 মাস হয়ে যায়, পরের দিনকে আমার আব্বু আমাকে খুঁজতে খুঁজতে ওই মিরপুরে কোথায় ছিলাম বলতে পারি না আইজো ভাইয়া, ওখানে আমাকে খুঁজতে খুঁজতে আব্বু গেছে। গেলে পরে তখন মনে করেন আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে তখন আমার বয়স 6 বছর হয় পুরোপুরি। তখন আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পর ওই আব্বুকে দেখে আমি চলে আসি। কয় কে তুই যাইস না। তখন আমাকে কি ফিন্দায় জানেন, হাফ প্যান্ট ফিন্দার থেকে তার ছেলে 3টা, ওদের ওই ফুল প্যান্ট গেঞ্জি ওগুলো ফিন্দাইতো। ওইগুলোর অভ্যাস হয়ে গেছে। 6 মাস যখন পিনতেছি, 1 বছর যখন পিনতেছি, এখন ওইগুলোর বয়স এই হয়ে যেত। পরে আব্বু মোর বাড়িতে আইসি, আব্বু আম্মু বলতেছে কি ভালো হয়েছে আইসিস, তা ভালোই হয়েছে। তো এই কথা বলার পর এর ভিতরে কিন্তু আমার মেজো বোনটা হয়েছে। মেজো বোনটা হলে পারার পরে মনে করেন যে আমি মেজো বোনকে দেখে খুব খুশি হয়েছি, ছোটটা বাবু দেখছি খুব খুশি হয়েছি। হওয়ার পর মনে করেন আমি আবার সেই স্কুলে আবার পড়তেছি। পরে এখন আমার মা বলতেছে কি লেখাপড়া করবি, আমি কি হ্যাঁ লেখাপড়া করব। পরে ওখান থেকে লেখাপড়া ভালোই, আমি ক্লাস 3 পর্যন্ত ভালোই আমার বাড়িতে পড়ালেখা করলাম। পরে আমার বাবা মা এখন বলতেছে যে তুমি এই মুহূর্ত মেয়েটাকে কি করবা করো, মেয়েটাকে সরি এর ভিতরে আমার বাবা একটু পঙ্গু হয়ে গেল। তখন আমার বয়স 9 বছর, 8 থেকে 9 বছরের ভিতর পড়বে, 8.5 কিংবা এরকম পড়ছে। পড়ার পর মনে করেন ভাইয়া তখন আমার বাবা পঙ্গু হয়ে গেল, প্যারালাইসিস রোগী বলে ওইটা হয়ে গেল। তা এখন আমার বাবা হঠাৎ বলে কি আমি একটা জামাই দেখব। এখন কোথায় কাকে বিয়ে দিবে, এখন এই কথা বলার পর পরে এখন আমাকে একটা ভিড় অনেক মানে কি বলবো অনেক বয়স 80 থেকে 90 বছর হবে, তার 10টা ছেলে মেয়ে, তার চাপদারি আমার নানা ভাইয়ের মতনই এত বড়। তো তার সাথে আমার বিয়ে ঠিক করছে, তার নাতিকে দেখাইয়া বিয়ে ঠিক করছে। তখন অলরেডি মনে করেন ওখানে আমাকে ওদের বাড়িতেই নিয়ে যায়, বিয়ে না হওয়া পর্যন্ত ওখানে আমার বাড়িতেই নিয়ে যায়, মানে ওদের ছেলেদের দেখানোর জন্য। তারপরে ওখানে নিয়ে গেলে তখন আমার মামাতো বোন সকালে আমাকে বলছে কয় কি যে নীলা চম্পা তোমাকে তো এরকমই করবে। তারপরে আমি কই কেন, আমি তো আজকে তো অমুকখানে নিবে আমাকে, ওদের বাড়ির কথা বললাম ছেলেটার যে আমাকে তো মুরব্বির বাসায় নিবে। তখন তো বাড়ি বলতাম, বাসা না বাড়ি বলতাম। তারপরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে পরে মনে করেন যে আমি কতক্ষণ ওখানে থাকতে থাকতে মানে আজকে নিচে বিকেল পর্যন্ত, সকালে নিচে বিকেলের ভিতরে মনে করেন যে আমি অনেকটা অসুস্থ হয়ে গেলাম। অসুস্থ মানে কি আমি ওখান থেকে চলে আসবো এটাই অভিনয় করলাম। তারপরে অভিনয় করে ওখান থেকে মনে করেন বের হয়ে গেছি, বের হয়ে রাত্রে 7টা 7:30 তখন মানে বিয়েটা হবে। তো ওই বাড়িতেই বিয়েটা হবে। বাবা মাকে কি দিল, একটা জায়গা দিবে, 1 বিঘে জায়গা দিবে, আর হচ্ছে একটা দোকান লিখে দিবে আমার নামে। এই হলো 2টা পলিটিক্স আর কিছু। আচ্ছা, তো এই লোকের বয়স কত ছিল? 70 থেকে 80 হবে। আর তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 8 থেকে 8.5। OMG, এগুলো শুধু শুনেছি, আজকে বাস্তবে দেখছি। ওকে, যাই হোক, তারপর বলেন। তারপরে মনে করেন আমাকে ওখান থেকে যখন আরেকটা কথা ভুলে গেছি, যখন আমাকে মনে করেন যে ওখানে নিছে না, ওদের মনে 4 গ্রামের মানুষ একখানে হয়ে গেছে, ওদেরকে দেখে আমি হাসি দিছি যে এত লোক আমাকে দেখতে আসছে, আমি কি হয়ে গেছি এখানে। তারপরে মনে করেন বিকেল আমি ওইভাবেই চলে আসছি। আসার পরে পরে মা আমি ওখান থেকে পলাইয়া একটা বাড়িতে আসছি, আমাদের ওখানে এক গ্রামের নামেই মনে থাকে নেই, ওখানে আসা ওই রাতটা রয়েছি। সকালবেলা উনি আমাকে বাসে উঠিয়ে দিল, ফরিদপুরে বাসে। কে? মানে আমার পাড়াপতি তো যেখানে আমাকে বিয়ে দিবে তারই আত্মীয়। আচ্ছা।
নামটা বলতে আপনাকে নিয়ে চাচ্ছি গেছিল না। ওখানে দেখানোর জন্য। জি জি, ওখানে বিয়ে হবে রাত্রে, কিন্তু আমাকে দেখানোর জন্য নিয়ে গেছে। তো তুলে দিল কেন? তুলে দিছে ওই যে জায়গা পাইছে আমার বাবা, জায়গা পাবে, আচ্ছা, বিয়ের সময় না জায়গা না, পাবে। তাহলে আপনাকে কি বিয়ের মানে বাসে তুলে দিচ্ছে কেন? বাচ্চা তুলে দিচ্ছে, আমি পলায় চলে আসছি, আমি আচ্ছা। বিয়েটা করবো না। এটা আপনাকে সহযোগিতা করছে কে? জি, জি। সহযোগিতা করতেছে কে? জি। হেল্প করছে কে? সহযোগিতা করছে হইলো যার সাথে আমার বিয়ের কথা, হ্যাঁ, তার হচ্ছে হইলো ওই ভাইয়ের শালির মেয়ে। আচ্ছা, উনি আপনাকে বাসে তুলে দিচ্ছে জি, জি। যাতে পলা যেতে পারো। হ্যাঁ, হ্যাঁ, তা উনি আমাকে রাত ভরে বুঝাইছে যে তুমি যদি এখান থেকে চলে যাও, তোমার পিছনে যদি কেউ লাগে তাহলে মনে করবা সে শয়তান, মানে এরকম ধরনের একটা কথা বলতো। আর যদি তোমার চোখে চোখ তুলে কেউ চোখ মারে তাহলে বলবা যে এটা মনে হয় গুন্ডা। মানে উনি আমাকে 3টা প্রশ্ন বলছে। বলার পরে আমি সত্যি সত্যি বাসে উঠে যখন আসছি, আমাদের ওখানে ইউরিয়ান সোনাপুর, ওখান থেকে একটা লোক পিছনে লাগছে। তখন আমি কাপড় ফিন্দা, যে আমার বিয়ের সময় যে কাপড়টা ফিন্দাবে, আমি 12 হাতের কাপড় ফিন্দা। তারপরে ওইভাবেই মনে করেন যে আপনার বাবা মা কেউ ছিল না আপনার জি না, সাথে? কেউ ছিল তখন না? আমার কেউ ছিল না। ওই বিয়ের সময় মানে বিয়েটা হবে যে, তখন আমার কেউ ছিল না। মানে ওটা ইতিমধ্যে কি আপনার বাবাকে জমি লিখে দিয়েছে? না, তখনও লিখে দেয়নি? কিছুই লিখে তো দেয়। ওখানে পাঠালো কি হিসেবে? মানে রাত্রে বিয়ে হবে, ওরা আসবে। বাবা মা আসবে ওখানে? জি জি। আচ্ছা আচ্ছা। তা আমি ওই রাত্রেই পলাইছি, বিয়ের কথা আচ্ছা। শুনে ওই রাত্রেই পলাইছি। তারপরে ওই জালটা আমাকে হেল্প করছিল, মানে আমার যে যা হবে তার হেল্পে কিন্তু তার বোনের বাসায় আমি এসে থাকি রাত্রে। সকালে সেই আমাকে কি করে, সেই অনেক কিছু আমার হেল্প করছে, বুঝছেন। তারপরে এখন এই কথা বলার পরে উনি আমাকে ফরিদপুরে বাচ্চা যখন ওইটা দেয়, আমার ইউরিয়ানের থেকে একটা লোক আমার পিছনে লাগে। উনি আমাকে অলরেডি বলে ফেলছে বউ। তা আমি বলি, এই আমি তো বিয়ে খেলিনি, আপনি কেন আমাকে এই কথা বলছেন? তো ওনাকে এই কথা বলার পর আমি বলি, ফরিদপুর বাস স্ট্যান্ড আইসি, এখন আমার হাত ধরে উনি বলতেছে, এই তুমি আমার সাথে আসো, তুমি ওখানে যাচ্ছ কেন? আমি আপনার সাথে আমি কোথায় যাবো? আমি আপনার সাথে তো কোথাও যেতে পারি না। তো এই কথা বলার পর ওনার হাতটা ছেড়ে দিয়ে এখন আমি মনে করেন বাস স্টেশনে এত লোক গুছাইছি যে ওকে মারবে, এখন সবাই মারছেও দুজনে। তারপরে আমি ওখান থেকে ফরিদপুরের থেকে ঢাকায় আসি। ঢাকায় এসে মনে করেন যে এই গাবতলী ইগল পরিবহন মালিক তার বাসায়, তার বাসায় আসি না, ওখানে মনে করেন আমি কানাকাটি করতেছি। আবার মিরপুরে আমার একটা আত্মীয় ছিল, তারে খুঁজতে খুঁজতে মনে করেন হাতে যে টাকাটা ছিল আমার 300 টাকা 400 টাকা ছিল, সব শেষ হয়ে গেছে, এখন আছে 60 টাকা। তখন মনে করেন আমি কান্না করতেছি, এই বাস স্ট্যান্ডে বসে অনেক কান্না করতেছি। কান্না করলে পরে এখন ওই ইগল পরিবহনের শালাটা, মেজো শালা না সেজো শালা, উনি বলতেছে, কি ব্যাপার মামনি তুমি কান্না করতেছো কেন? আমি কই, বাবা আপনি আমাকে বাঁচান, আমি এখানে বিপদে আছি, আমি আসছিলাম আমার কাকুর কাছে, আমি তাকে পাচ্ছি না। তারপরে কথা বলার পরে বলে, ঠিক আছে তুমি চলো। তো 3 বাসা আমাকে পাঠাইছে, ছোট দেখে কেউ আমাকে বাসার কাজে রাখতেছে না। তারপরে ওখান থেকে পলাইয়া যখন আমার উনি বলতেছে 11টা বাজে, তুমি এখন এক জায়গায় থাকতে পারবা, আমি যেখানে নিয়ে যাব তুমি যদি সেখানে কিছু করতে পারো তাহলে তুমি থাকতে পারবা। মানে আপনি যেখানে যাচ্ছেন এটা নিরুদ্দেশ, কোথায় যাচ্ছেন, কি আত্মীয় স্বজন কিচ্ছু জানে না? কিছুই জানে না, মানে নিজের মতো যেদিকে চলে যায়। নিজের মতনই চলে যাচ্ছি। বয়স তখন 8 বছর। 8 বছর। তখন আমার বাবা মা কেউ জানতো না আমি কোথায় আছি বর্তমানে। আচ্ছা। পরে আমি ওখানে আসার পর ওই মহিলা অনেক মোটা, ওনাকে দেখে আমি এই হয়ে গেছি, তব্য ধরে গেছি। তব্য ধরে আমি বলি, কি বাবা এই মহিলা যদি আমাকে মারে তাহলে তো আমি শেষ। পরে এখন উনি বলতেছে, না ছোট মেয়ে কেন রাখবো, ছোট মেয়ে কাজ করবে কি, আমার তো বউ আছে। পরে আমি 5 জোড়া ধরে ও আম্মু ডেকে ফেলছি। ডেকে তারপরে বলে, কি ঠিক আছে তুমি যখন আমার আম্মুকে ডাকলা, তোমাকে আর কি কাজ করাবো, আমার ছেলেটাকে স্কুলে নিবা আর আনবা, আর তোমার কাজ নেই। তো উনি আমার টাকা দিত না, আমি তো নিজের থেকে গেছি, আমার টাকার তো এখন প্রয়োজন না, আমার হচ্ছে হলো জীবন বাঁচানোর দরকার। এজন্যতেই মনে করেন আমি ওখানে আশ্রয়টা নিচ্ছি। তো ওখানে 9 মাস রয়েছি। 9 মাস থাকার পরে আমার বাবা হঠাৎ 2 মাস থাকার পরে আমার চাচুদের সাথে দেখা হয়। আচ্ছা। ওখানে একটা মনে করেন যে অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে ওরা সাজাইতেছে বিল্ডিং সাজাতে আসলে তখন মনে করেন যে আমার ওই চাচুরে দেখে আমি আম্মুকে যা বলতেছি, আম্মু আম্মু আমার মানে যে বাসায় কাজ করতেন তার? জি জি, আচ্ছা, ওকে। ওনাকে যা বলতেছে, আম্মু আমার না একটা কাকু আছে গ্রামের। কয় কি বলো? আমি কে হ্যাঁ, উনি হচ্ছে সাজাচ্ছে, ডেকোরেশনের কাজ করতো আর কি। তারপরে এই কথা বলার পরে বলে, কি ঠিক আছে তুমি বারান্দায় যা কথা বলো, আমরা ঘর দিয়ে দেখতেছি, রুমের থেকে দেখতেছে, ডাইনিং রুমের থেকে। পরে এখন আমি যা বলি, পান্না কাকু ভালো আছেন? কয় হ্যাঁ তুই ভালো আছিস, তোরে দিয়ে খুঁজতেছে। এই জন্য আমার বাড়ির মানুষের কথাই যে শুনি। 3 মাস পরে বলে কি যে তোর বাপ মা দেই তোরে খুঁজে। আমি কই থাক বইলো না, যে বাবা মা মানুষের হাতে তুলে দিছিল ওইরকম আমার তোলা দরকার, এই সে দরকার নেই, বাবা মার কাছে যাওয়ার দরকার নেই, আমি এখন বাবা মা পেয়েছি।
তো ওনাকে তে আবার ওই আম্মুটা ওনাদেরকে দিল, বললো যে একক তো আসার জন্য খাওয়ার জন্য। পরে শিওর ওই আসছে এসে চা নাস্তা খেয়ে তারপরে আমার চাচুরা গেছে। তার মনে করেন 6 মাস পরে আমি অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়া যাওয়ার পরে দেখে আমি কি বলবো যে আমার মেডিকেলে নিছে। তখন মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে বলতেছে ওকে অনেক মারছে। আপনারা এরকম বুয়াদেরকে সাথে আচরণ করেন, বুয়ার অনেক মারছেন। তো এগুনটা এখন ফেসে গেছে। তখন আমাকে বলতেছে তোমার সাথে গোপনীয় কি কথা বলবে দেখো। তা ওনরা তো আমাকে মারে না, আমি কেন মিথ্যা কথা বলবো। তারপরে এখন আমি গেছি, যাওয়ার পরে এখন আমি যে ওই ডাক্তাররা এখন কেস করবে ওনাদের নামে মেডিকেল থেকে। পরে আমি বলি দেখেন ওনরা তো আমাকে মারে না, ওনরা তো আমার মেয়ের হিসেবে রাখছে। আমি মায়ের কাছে আব্বু আম্মুর কাছে ওই যে ওই বিয়েটা যে করতে চাইছিলাম না ওই জন্য তো আমাকে মারছিল। তারপরে এইটা মনে করেন যে হয়েছে, হওয়ার পরে 1 বছর না 6 মাস থাকার পর আমার বাবা আসলো। আচ্ছা, আসার পরে দেখি কি যে বাবা আমাকে নিয়ে গেল। এখন বাবা বলে কি দেখ আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা তো কিছুই দিচ্ছে না, তাহলে এক কাজ কর তোকে আমি এমন জায়গায় দিই করে টাকা পাবো। তা আমি কোথায় দিবার চাও। তারপরে এখন বলে কি যে দেখি কোথায় দিতে পারি। তো ভাইয়া আমি আজও কিন্তু ওই জায়গাটার নাম জানি না আমাকে কোথায় নিয়েছিল, কিন্তু উপর থেকে শুধু এই যে এখানে আসার পর আমি যতটুকু দেখলাম এখানে হচ্ছে আমি 13 তলার উপরে আছি। আর ওখানে মনে করেন যে কত তলার উপরে আসলাম নিজেও জানতাম না। আচ্ছা, তো আপনার বাবাই দিল? জি। তা উনি আসার সময় আবার যে লোকের হাতে তুলে দিছে উনি আবার আসার সময় আমাকে স্ত্রী বলে রাখছে। স্ত্রী বলছে। তো পরে আমি বলে কি যে আপনি তো স্ত্রী বলছেন কেন, আপনি আমার ভাইয়া হন। পরে ধরো ভাইয়া তো গ্রামে, এখন ভাইয়া না, এখন আমি যেটা বলবো সেটা। পরে আমি বলি দেখেন আপনি এই ধরনের কথা বলবেন না, আমি তো বিয়েই হয়নি, আপনার আমি স্বামী বলবো কেন। পরে মনে করেন যে আইনা ওইরকম বিল্ডিং এ কাজে দিছে, ওখান থেকে মনে করেন 1 মাস নয় থাকতে থাকতে মনে করেন আমাকে মাইরা খুন্তি পুরাইয়া সেক দিত, কিংবা ম্যাচের কাঠি ধরাই পুরাই দিত। এরকম করে করে মনে করেন যে 1 মাস আমি কষ্ট করেছিলাম। তা ওনার মেয়ে আবার শিল্পী ছিল, ওনারা ইন্ডিয়া যাচ্ছে প্রোগ্রাম করার জন্য, তখন আমাকে আরেক বাসায় রেখে যাবে। আচ্ছা, তখন ওই বাসায় রেখে যাবে, তার হলো চাচুর বাসায়। মেয়েটা যে মহিলা আমাকে মারতো ওই মহিলা চাচুর বাসায় রেখে গেছে। পরে আমাকে ওখান থেকে 2 দিন থাকার পরে ময়লা ফেলাই কোথায় কিভাবে কি করি সব হইলো ওখানে একটা চার দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম যে এখান থেকে গাবতলি কোন দিকে যায়, কয় দিক থেকে। পরে আমি বলে আমি যেদিনকে বের হবো আমাকে একটু ঠিকানা লিখে দেবেন। পরে বলে ঠিক আছে। তো ওনার ওখানের বুয়াটা আবার আমার খুব ভালো ছিল, ওই যে চাচুর বাসায় দিয়ে গেছে ওই চাচুর বুয়াটা খুব ভালো ছিল। উনি আবার বলে কি ময়লা ফেলানোর নাম নিয়ে আমার বাসায় আসবি, আইসা আমি তোর ঠিকানা লিখে দেবো, তোকে আমি পাঠিয়ে দেবো। ওখান থেকে 1 কাপড়ে, তখন আর আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসিনি, ওই 1 কাপড়ে মনে করেন আমার বাপের সে গাবতলি আসি পলাইয়া। তখন আমার হাতে টাকা নাই কিছু নাই, হাইটেই গাবতলি আসতেছি। জিজ্ঞেস করতেছি কি আমি আবার জিজ্ঞেস করি কাদের, বৃদ্ধ মহিলা পুরুষদের। আচ্ছা, মানে জোয়ানদের আর জিজ্ঞেস করি না, করলেই যদি কোনো একটা বিপদে পড়েন। জি। তারপরে তখন আমি ওই বৃদ্ধদের জিজ্ঞেস করি যে অমুক জায়গায় যাবো কিভাবে। তা গাবতলি যখন আসছি তখন ওই যে ছোট্ট মামা, এই যেই মালিকের বাসায় ছিলাম তার আবার ছোট শালার সাথে দেখা হয়। আমি কই ছোট মামা আমাকে না বাসায় নিয়ে চলেন। কয় তুই এই কোথায় ছিলে এতদিন? আমি কই বাবা না এক জায়গায় দিয়ে দিছিল। আচ্ছা আম্মুর কাছে যাও বলবো, আপনাকে বলবো না। তারপরে ওই মামাটা আবার খারাপ ছিল, এজন্য তো মামাটার কাছে আমি বলতাম না কোনো কথা। পরে ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর বলে কি দেখে আমি তো এত না, আমার হাজবেন্ড যে বেতন পায় আমরা ঘর ভাড়া দিয়ে এটা দিয়ে ওইটা দিয়ে বুয়া তো রেখে ফেলছি 1 মাসের 1.5 মাসের ভিতরে, তোকে এখন আমরা কিভাবে রাখবো? তুই এক কাজ কর বাবা, কালকে তোকে টিকিট কেটে দেই, তুই বাড়িতে চলে যা। তখন আবার শরীফুল নাম করে ওই বাসার থেকে আমাকে দিয়ে গেল। ওখানে গাড়ি চালাইতো, এই বরিশালের গাড়ি মনে হয় নাকি জানি। তারপরেও আমাকে ফরিদপুর রাজবাড়ি নামাই দেয়। আচ্ছা, রাজবাড়ি নামাই দিলে ওখান থেকে আমি বাসায় যাই, বাড়িতে গেছি। যার পরে আমি বলি কি তোমরা যে কি বলতেই পারি না, তোমরা মেয়ে দেখো না, শুধু মেয়েকে কাজে দিয়ে দাও, দেখো তো আমার হাত পাও পুরাই কি করছে। তখন এ কথা বলার পর কয় তোর মনের ইচ্ছা, মানে খারাপ ধরনের একটা করলো মাও করলো আব্বুও করলো, মার খাইলাম বা কে পলাই গেছি। তখন মায়ের খাওয়ার পরে এখন আমি বলি যে আল্লাহ আমার কপালটা কি এরকমই হইতে পারে নাকি, আমি পলাই এসেছি মায়ের ভয়তে, সেই মায়েরই আমার বাড়িতে আবার। তারপর ওখান থেকে মনে করেন যে বাড়ির থেকে 2 দিন থাকলাম, 3 দিনের দিন আমি চিটাং চলে যাই।
চিটাং এক ঠিকানা নিয়ে ওখানেই যাই। ওখানে যা দেখি উনিও মনে করেন যে 2 নম্বরই ব্যবসা করে ওই মহিলাটা। পরে আমি ছোট দেখে মনে করেন আমার সাথে কোনো কি করে নাই, আমাকে বাসাবাড়ি কাজে দিয়ে দিচ্ছে। গার্মেন্টস ঢুকতে পারি না, বাসাবাড়ি কাজে দিচ্ছে। ওখানে আবার 9 মাস বাসাবাড়ি কাজ করলাম। করার পরে মনে করেন যে আমি ওখান থেকে ভাইয়া ওই বাসাবাড়ি কাজ করে ওই যে 3,000 না 4,000 টাকা হয়, তাই ঘুষ দিই কাকে ঘুষ দেন? গার্মেন্টসে ঘুষ দিয়ে তারপর আমি গার্মেন্টসে ঢুকি। ও চাকরি নেন? জি। আচ্ছা। তখন মনে করেন আমি হাফ পেনি ফিনতেছি, তখন আমি এত ছোট। তারপরে এরকম ভাইয়া আমি যখন ঢুকি গার্মেন্টসে ঢুকি, তখন আমার বয়স দিলাম কি 18 বছর। আচ্ছা। তখন কিন্তু আমার বয়স 8.5 থেকে 9 হবে তখন। তাই এরকম বললে 3 মাস আমি চাকরি করি। তখন 9 দিনের ভিতরে আমি অপারেটর হয়ে যাই। আমার মাথার ব্রেনটা খুবই ভালো ভাইয়া। তখন মনে করেন আমি অপারেটর হয়ে যাই। অপারেটর হয়ে 1 মাসে হেল্পারি বেতন পাইছি, পরের মাসে আমি অপারেটরি বেতন পাইতেছি। তারপরে ওই রকম পিএম আসার পর, চাকরি করার পর 3 মাস 4 মাস হয়, তখন আমার হাজবেন্ড আমাকে ওখান থেকে একটা বিকেলবেলা আমাকে নিয়ে আসলে এখন দেখি 3টা সিএনজি আমার সাথে। তা আমি বলি কী ব্যাপার, নামটা বলার পর এখন বলি কি ব্যাপার আলাউদ্দিন ভাই, এগুলো কি? কয় কি তোকে এতদিন চিঠি দিছি, 3 মাস ধরে দেখতেছি তোকে চিঠি দিছি, চিঠির কোনো উত্তর পাইনি। তো এখন আমি তোকে এইটা করব যে তোকে বিয়ে না করলে হবে না। আমি আশ্চর্য, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? যে বিয়ের কারণে আমি আজকে ছোট বয়সের থেকে আমি পলাই বেড়াইতেছি, সেই বিয়ের ভিতরে আমি পড়ে গেছি। তারপরে এখন বলে কি হ্যাঁ আমি তোকে বিয়ে করব। পরে আমি বলে কি আলাউদ্দিন ভাই দেখেন আমার বাবা মা এখানে কেউ নেই, আপনাকে আমি বিয়ে করবো কোন হিসেবে? তখন আমাকে বলে কি হয়তো আমাকে বিয়ে করবি, আর নইলে এই যে আমরা 11 জন ছেলেরা এক রাত থাকবি। ওহো, কি ধরনের একটা ভাষা আমাকে বলে ফেললো। সো আলাউদ্দিন আপনাকে এই কথা বললো এবং আলাউদ্দিন আপনার পাশের বাসাতেই থাকতো, পাশের রুমে থাকতো মেসে। ওকে, বলেন তারপরে এখন ওই পাশের ওখানে নিয়ে যাওয়ার পরে মনে করেন ওই চিঠি দিছিল ভাইয়া, এর ভিতরে আমি কথা বলিনি। 3টা চিঠি দিছিল, চিঠির উত্তর আমি কখনো দিইনি। চিঠির উত্তর আমি পরে ছিঁড়ে ফেলছি। তখন ছোট একটা মোবাইল কিনছি, 3 মাসের ভিতরে ছোট একটা মোবাইল কিনছি আমার বাবা মার সাথে শুধু একটু যোগাযোগ করার জন্য। তা আমার তো আর বন্ধু বান্ধব নেই যে আমি তাদের সাথে যোগাযোগ করব। তা আমার বাবা মার সাথেই শুধু এরকম যোগাযোগ করতাম। আমাদের একটা পোস্ট অফিসে যে আমার বাবা মা কথা বলতো, তাদের কিন্তু ফোন ছিল না, আমার বাবা মার ফোন ছিল না। তখন ওরা কথা কিংবা আমার কথা দেখে ওই আলাউদ্দিনের পছন্দ হয়ে গেল। তো উনি আমার চিঠি দিয়েছে, আমি উত্তরও দেইনি, কখনো আমি চিঠিটা করিনি, আমি চিঠিটা ফেলে দিতাম। তারপরে চিঠি ফেলে দিতাম, ভালো কথা। উনি পরের 3 বার যে দিছে, 4 বারের মাথায় সে আমাকে তুলে নিয়ে কাজী অফিসে যায়, যে বলে কি যে আমি তোকে বিয়ে করব। তখন আমি বলি আশ্চর্য, যে বিয়ের কারণে মানে আমি ডাইরেক্টই বলতেছি, যে বিয়ের কারণে আমি পলাচ্ছি, সেই বিয়েটা আমি এখন করব কেন? আমার বিয়ের বয়স হয়নি এখন। তা বলে কি বিয়ে করবি না করবি সেটা আমি জানি না, কিন্তু তুই বিয়ে করতে হবে। আর যদি বিয়ে না করিস তাহলে এই 11 জন, আমরা যে 11 জন বন্ধুরা আছি সবার সাথে তোর এক রাত থাকতে হবে। তখন আমি বলি আশ্চর্য, 11 জনের সাথে আমি কিভাবে এক রাত থাকবো? কি এটা কেমন ধরনের কথা? আপনি ছোট লোকের মতন কথা বলতেছেন কেন? কয়াই তুই বড় লোক নাকি সেটা আমার দেখার দরকার নেই, তোকে আমি বিয়ে করবো। বিয়ে করবি কিনা সেটা বল। তারপরে এখন আমি বলি কি যে 11 জন, মানে বুঝতে পারতেছি না যে কি হবে আমার। পরে আমি বলি কি ঠিক আছে আমি বিয়ে করতে পারি, কিন্তু যতদিন আমি সংসার না বুঝবো ততদিন আমি সংসার করব না। এটা আমি আবার বললাম, ঠিক আছে মেনে নিল। তো বিয়ে করার সময় তখন বিয়েটা হয়। বিয়েটা হওয়ার পরে মনে করেন আমার ম্যাচে আমি থাকতেছি, ওর ম্যাচে ও থাকতেছে, কেউ সাথে মানে কেউ যোগাযোগ নেই। ওই দেখা হলো আলাউদ্দিন ভাই আমার সাথে নীলাপা, এই 2টাই। পরে মনে করেন যে আমি ওরকম ওখান থেকে পরের দিন আমি ওই খালামণিকে বলতেছি, খালামণি আমি বাড়িতে যাবো, আমার আম্মু অসুস্থ। মিথ্যা কথা বলতেছি, ওই বিয়ে যেদিনকে হয়েছে তার পরের দিনকে সকালে বলতেছি। পরে আমি বলতেছি আমি বাড়িতে যাব। বাড়িতে চলে আসছে ওই বিয়ের পরের দিনকে। বাড়িতে আসার পরে মনে করেন ভাই আমি 3 মাস নয় হইতে উঠান ঝাড়ু দেয়, বাবা মার সব কাম কাজ করি, কিন্তু এই বিয়েটা আমি গোপন রাখছি, বাবা মার কাছে কেউর কাছে আমি বলিনি। তারপরে কাউকে বলার আমি কখনো মনে করিনি যে এই লোকটা আর আসবে আমার বাড়িতে। তারপরে বিয়েটা ওই বাড়িতে যা যখন 3 মাস হয়,
3 মাসের সময় এমন টাইমে আমি উঠান ঝাড়ু দিতেছি সকালবেলা, ওই সময় আমার হাজব্যান্ড আমার চোখের সামনে। 3 মাস পরে আমার হাজব্যান্ড আসছে বাড়িতে। বাড়িতে আসার পরে এখন মনে করেন যে আমার মা বাবা সবাই বলতেছে কি ব্যাপার, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ আসেনি, আজকে কেন পুরুষ মানুষ আসতেছে? মেয়ে আসছে 3 মাস, এখন উনি কাবির নামাটা দেখাইয়া সবাইকে পাগল বানিয়ে ফেলছে। যত তো আমার বাবা মা ছোটবেলা থেকে চাচ্ছিল আমার বিয়েটা দেওয়ার জন্য। আচ্ছা, এখন তো বিয়ে হয়েই গেছে। এখন মনে করেন যে আমি কিভাবে এখন বাবা মাকে বলতেও পারতেছিলাম না এই 3 মাস। এখন হঠাৎ চলে আসছে, এখন তো শরীর মনে করেন যেই কাপড়টা বিয়ের সময় করছিল এখন ওই 3 মাস পরে আবার শুরু হয়েছে। তারপরে বাবা মা এখন আমার মেজো মামার যখন ওই মানে বিয়ের যেই ডকুমেন্টগুলো ওগুলো আমার মামার হাতে দিল। মামার হাতে দেওয়ার পর মামা বলতেছে কি ব্যাপার, তুমি বিয়ে করছো আমাদেরকে জানাও না কেন? মানে তুমি বলতেছে না, তুই করি ভাষাটা বলতেছে আপনাকে বলছে। জি। ওকে। তখন আমি বলি কি ব্যাপার, মামারাও দেখে আমার উপর রাগ হয়ে গেছে। আমি তো এগুলো বলতেই পারছিলাম না কখনো ভয়তে। করার পরে আমি বাবা মাকে আর কিছু বলতে পারলাম না, সব শেষ। পরে এখন আমি বলি কি যে দেখেন আপনি আসছেন ঠিক আছে, আমি আপনাকে এখনো স্বামী বলে মানিনি, আপনি এখনো অনেক দূরে, আপনি অনেক দূরে থাকবেন। মানে জোর করে বিয়ে করেছে? হ্যাঁ, জোর করে বিয়ে করছেন। আপনি যদি এখন মামাদেরকে বলি না, মামারা খুব মারপিট করবে আপনাকে। তারপরে আমার মামা বলতেছে কি হয়েছে, তোরা আবার ঝগড়া করতেছিস কেন? আমি কই মামা আমি অন্য কেউ সাথে ঘুমাবো। তখন মনে করেন এই যে 9 বছর 2 মাস চলতেছে বর্তমান, তখনই এই কথাটা বলতেছে। পরে আমি বলি কি মামা আমি একটা কথা বলি, আমি যে আপনি তো শিক্ষিত, মানে মামাকে আমি এখন গুরুত্ব দিতেছি, মামাকে আর মেজো মামিকে হইলো আমি সব কিছু বলতে পারি, মেজো মামিকে বেশি বলতে পারি। তা মেজো মামির কাছে সব কথা বললাম, বিয়েটা কেমন কি হয়েছে, কিরকম কি গেছে, সব কিছু অলরেডি সব কিছু বললাম। বলার পরে বলে কি ঠিক আছে তোর মামাকে আমি বলতেছি। পরে বলে কি আমাদের মেয়ে যতদিন না বুঝবে এতদিন তুমি ওর সাইডে দাঁড়াবে না, বিয়ে করছে মেয়ে কি বিয়ের বয়স হয়েছে নাকি? তখন আমার মামি এরকম ধমক দিছে। আসতে অন্য আমার হাজব্যান্ড বলে ঠিক আছে আপনারা যা বলবেন তাই। তারপরে 3 বছর 12 বছর পূর্ণ হলো, এর ভিতরে আমার সাথে আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছুই দেখা শোনা কিছুই নেই, আমাকে কোনো খাওয়ার খরচও দেয় না, কোনো কিছুই না। 3 বছর আমরা আলাদা, বাবার বাড়িতে আমি থাকি কিংবা আমি চাকরি করি এরকম মেসে থাকি, অন্য মেসে, কিন্তু ওর সাথে আমি থাকি না। পরে 3 বছরেই আমি আলাদা। 12 বছর যখন পূর্ণ হবে ভাইয়া, তখন মনে করেন যে আমাকে উনি বলতেছে কয় কি এখনো কি তুমি বুঝবা না সংসার কি জিনিস? তখন আমি বলি কি করব, সংসার বুঝতে তো হবে কিনা পরে বোঝা যাবে, আপনার সাথে আমি সংসার করব না। কয় এই তোর বাবা মা কিন্তু বলেছে যে তুই আমার সাথেই সংসার করবি। পরে আমি কই আমার বাবা মা তো 7 বছর বয়সী থেকে আমাকে বিয়ে দিতে চাইছে, ওরা তো আমি কি মরে গেলে তাদের ভালো। তখন আমার ভাইয়া আবার ছিল, বড় ভাইয়া বলতেছে আমার বোন ওর কাছে যাবে না, ওর বয়স কত, আমার বোনের বয়স কত, ওর বয়স ভাইয়া তখন ছিল হলো 45 বছর, আর আমার বয়স ছিল তখন 9 বছর যখন বিয়েটা হয়। তো 3 বছর তার হচ্ছে, তো 3 বছর পরে যদি সংসারটা করতে যাই তখন তার হচ্ছে হলো 38 বছর, আমার হচ্ছে হলো 12 বছর। তখন বিয়েটা মানে আমি মেনে নিতে পারছি না কোনো মতে। পরে চাকরি করে ওই 3 বছর যে আলাদা ছিলাম ভাইয়া, আমি অনেক টাকার মালিক হয়ে গেছিলাম। কিরকম মনে করেন আমি চাকরি করি, আমি যে টাকা আমি ম্যাচে খাই সেই টাকা ম্যাচে দিই, আর যে টাকা থাকে সেই টাকা আমি ব্যাংকে রেখে দিই। ব্যাংকে রেখে দিলে পরে আমার অনেক অসুস্থ হয়ে যায়, সরি এটার ভিতরে। তারপরে সংসারের ভিতরে গেছি, যাওয়ার পরে ওই টাকা ভেঙে আমার যে টাকাগুলো জমাইছিলাম 3 লাখ টাকা, ওইগুলো মনে করেন যে আমার প্রতি মাসে যাইতেছে, আমি কাজ করতে পারতেছি না। পরে এখন কাজ যত না করতে পারি আমার মারধর করে, এমনভাবে অত্যাচার করে, মানে কাউকে বলার কায়দা নেই। তারপরে আমি বলি কি ব্যাপার, আমাকে এরকম অত্যাচার করেন কেন, আমাকে জোর করে বিয়ে করে আজকে কেন আপনি আমাকে মারেন? পরে ভাইয়া আমার চোখের সামনে প্রত্যেকটা মেয়ে, একটা মেয়ে যেটার ওর পছন্দ হতো সেই মেয়েটাকে আনতো। কোত্থেকে নিয়ে আসতো? কোথায় থেকে, মানে পরিচিত বাড়িতে নিয়ে আসতো, বাসায় নিয়ে আসতো? জি, পরিচিত হোক অপরিচিত হোক সবাই মানে আমার বাসায় প্রতিদিন। তারপরে আমি বলি কি ব্যাপার, এই মেয়েদের কেন একদিন থাকে আবার চলে যায়, আবার দেখি না ওরা থাকে কোথায়। পরে আমার একটা পাশের ঘরে আন্টি খালামণি ডাকি, ওই চিটাঙ্গি ভাষা উদ্ধারে, উনি বলতেছে বলে কি রে মাইয়া
আলাউদ্দিন খত্তুন খত্তুন মাইয়া আনে, মানে চিটাঙ্গে ভাষা বলতেছে, খত্তুন খত্তুন মাইয়া আনে, তুই কিছু নহস। আমি কি খালামণি আমি কি হইম দে, এই ধরনের ভাষা বলার পর পরে বলে কি ঠিক আছে তুই আজকে দেখবি। আমি তো ঘুমাই থাকি, আমাকে নিশা খাওয়ায় ঘুমাই রাখে, ও যে মেয়েদের সাথে করে আমার ঘুমের ওষুধ খাওয়ায় আমার ঘুম রাখে। আচ্ছা, পরে ওই খালামণি যেদিনকে বললো ওই দিনকে কি করলাম, আমি ওই দুধটা খেলাম না, দুধটা খাইনি। তখন আমার বাচ্চাটা এই যে 12 বছরের সময় আমার এই বাচ্চাটা প্রেগনেন্টে, ওই মাসি যে মাসে এইগুলো আমি ধরা খাবে ওই মাসি। তখন আমার হাজব্যান্ড ওই মেয়েদের সাথে ওইগুলো করার পরে আমি দেখে ফেলাইয়া কান্নাকাটি করি, অনেক কান্নাকাটি করার পরে এখন বমি করি। মানে এটা প্রেগনেন্ট হলে কি করে মহিলা তো অবশ্যই আপনারা জানেন। তাই ওইভাবে আমি করতেছি। 1 মাস নয় হতে হতে রোজার মাসটা কোনো রকম ওখানে রইলাম, পরের মাস আমার বাবা মার বাড়িতে ফেলে রেখে গেল। যখন চাকরি করতে পারি না বাবার মার বাড়িতে রেখে যায়। তারপর বাবা মা যেভাবেই হোক মাইয়াকে তো আর না খাওয়াই রাখতে পারে না, আমার বাবা মাও খুব খুশি। এর ভিতর আমাকে ওষুধ এনে দেয়, আমি ওষুধটা খাই না, আমার বাবা মার কথা ধরে আমি ওষুধটা খাই না। তখন বাবা মার কথা ধরে ওষুধটা খাই না, তখন মনে করেন যে আমি বাবার বাড়িতে আমার চলে আসতে হলো। ওই বাচ্চা 1 মাসে যখন প্রেগনেন্ট তখনই আমার বাবার বাড়িতে চলে আসা হলো। চলে আসছি, এখন আমার বাবা মাই তো গরিব, আমাকে কিভাবে খাওয়াবে এটা আমি চিন্তা করলাম। পরে আমি ওই বাড়িতে আরেক বাড়িতে একটা কাজ নিলাম, বাসা বাড়ির কাজ। তা কাজ নিলে পারা ওখানে এই 600 টাকা দিবে মাসে। 600 টাকা দিলে ও মনে করেন ভাইয়া ওই সময় আমার কিন্তু ওই 600 টাকায় অনেক লাভ। ওটা কি মানে আপনার বাচ্চা পেটে নিয়ে আপনি কাজ করবেন? জি, ওই বাচ্চা নিয়েই আমি কাজ করতেছি। পরে 600 টাকা প্রতি মাসে দেয়। 3 মাস যে যাওয়া পরে না ভাইয়া আমি কাজ করতে পারি না। তখন আমার মা দেখতেছে যে আমি অনেক কষ্ট করতেছি, মা বলতেছে এই তুই কোনো কাজ করা লাগবে না, আমি মরে যাইনি এখনো। পরে আমি বলি কি মা তুমি তো আমাকে মারো, আমি যে এখন প্রেগনেন্ট তুমি তো এখনই আমারে মারো, আমি যদি কাজ না করি তোমার সংসারে কাজ না করি তখন তুমি আমাকে তো মারবা। কয় দেখ মারি ধরি সেটা আমাদের ঘরে ব্যক্তিগত ব্যাপার, এটা বাহিরে জানি যায় না। তো মা মারতো, আব্বু মারতো, মানে যখন মারা শুরু করতো তখন কেউ আমাকে থামতো না। পরে নানার বাড়িতে নানার কাছে সব কিছু বললাম। নানা কয় কি নানুরে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, কিন্তু যখন আমার ছেলের 9 মাস প্রেগনেন্ট তখন আমার নানা মারা যায়। তাকে আমার নানা মারা যাওয়ার সময় যেদিনকে মারা যাবে তার 2 দিন আগে আমাকে ডেকে নিয়ে বললো কি মারে নানুরে তোমাকে একটা কথা বলে যাই, তোমার অনেক সুখ হবে, কিন্তু এখন তুমি সুখ করতে পারবা না, কখন সুখ হবে তুমি নিজেও কল্পনা করবা তখন। পরে আমি বলি কি না ধরো আমি কখনো মনে শান্তি পাবো না, আর যখন শান্তি পাবো তখন মাটির তলে চলে যাবো। নানার সাথে আবার দুষ্টামি এইভাবে করতাম। করার পর আমার ছেলে হয়েছে, ছেলে হওয়ার পর মনে করেন 6 মাস পর আমার হাজব্যান্ড কি করলো, ওই যে আমি যে বাবার বাড়িতে 1 বছর এর ভিতর কিন্তু আমার খোঁজ খবর নেয়নি, একটা দিন ফোনও দেয়নি। তখন আমার বাবা মার বাড়িতে 6 মাস ছেলের বয়স যেদিনকে হয়েছে সেদিনকেই জানাইছে যে আলাউদ্দিন তোমার ছেলে হয়েছে। কয়ে কি খেলার পুতুল নাকি, ছেলে হয়েছে, কালকে শুনলাম মেয়ে হয়েছে, আজকে শুনি ছেলে হয়েছে। একটা মায়ের কয়টা সন্তান হয়? তা মানে এর আগের দিন আমার বোনেরা শয়তানি করছে, 2টা বোন যে ওরা দুষ্টামি করছে। তারপরে করার পরে বলে কি থাক আর বলা লাগবে না, তোমরা হলো বাচ্চা নিয়ে মস্কারি করতেছো। মানে আমার মানে কি বলবো অসভ্যর মতন ভাষা ছিল। তারপরে বাবা মার কাছে অনেক কথা বললো। 6 মাস যখন ছেলের বয়স তখন মনে করেন 100 টাকা দিল, 7 দিন বয়স আচ্ছা আমার ছেলের, তখন 100 টাকা দেয়, দিয়ে বলে কি যে হাউস ঘরের যত খরচ আছে ওই 100 টাকাতে করে ফেলবেন। আম্মু বলে ও মা 100 টাকাতে কি হবে, এ তো মুরগি কিনতে গেলে 100 টাকা হবে না, এখনই টাকাগুলো ফেরত দাও। 2009 সালে কথা বলতেছি ভাইয়া। তারপরে এখন আমি বলি কি টাকাটা দিছে কয়জনের নামে, টাকাটা দিছে 4 জনের নামে, যেহেতু আমার আব্বু আম্মু আমি আর একটা খালাতো ভাই ওর নামে। এখন 4 জনের নামে 100 টাকা পাঠাইছে, যদি 500 হতো তাও একটা কথা ছিল। আমাকে মা টাকাটা ভাঙার কাম নেই, ভিক্ষা করলে চাউল করব, খুদ করব না, তুমি টাকাটা রিটার্ন দিয়ে দাও। পরে বলে কি ঠিক আছে দিচ্ছি। তখন এই বাবা মা আর কোনো কথা আমাকে জিজ্ঞেস করলো না। বাবার থেকে মনে করেন ওদিনকে 1000 টাকা খরচ করাইছি। হাউস ঘরে তো মনে করেন না এটা আত্মীয় স্বজন। এখন আমার 3টা মামাকে বলতো হয়, আমার একটা আন্টি ফুপু মানে খালামণি
আর 2টা ফুপু, ওদের তো বলতেই হবে, আত্মীয় কাউকে না বললো তো আত্মীয় স্বজনকে বলতে হবে। তা তাদেরকে বলে খাওয়াই দাওয়াই এই করছে মিলার ঠিলার দিয়ে। পরে মনে করেন যে ছেলের যখন 6 মাস বয়স তখন আমার হাজবেন্ড আসে। এর ভিতর কিন্তু আমার হাজবেন্ড আসার তার টাইমই হয় না। তারপরে এখন আমার আম্মু ওই ছেলেকে ধরতে দেবে না, পাটের দিন পাট নিচ্ছে আমার আম্মু, ওই যে ভিজায় যে পাট চিগড়ায় ওই সময় তখন আমার মা পাট চিগড়াইতেছে। ছেলের বয়স এই 6 মাস বয়স, তখন ছেলেকে নিয়ে পাটের ভিতর দিয়ে মা যে কোথায় গেছে আমার ছেলেকে নিয়ে বলতেই পারি না। আমার কোলে দিছে আমার মামাতো ভাই আমার কোলে দিছে যে দেখি ছেলে বোঝেনি কি যে কোন ছেলে কার। ওকে। তারপরে এখন এই কথা বলার পরে ভালোই এরকম হলো। এখন যার সন্তান সেই বুঝে নিচ্ছে যে এটা আমার সন্তান। পরে আমার খালা, ওই যে খালার ছেলের নামের যে টাকা পাঠাইলো, ওই খালা বলতেছে দেখ তোর মা তোর শাশুড়ি দেখ তোর ছেলেকে নিয়ে পলাচ্ছে। তো এই কথা বলার পরে বলে কি, আরে আমার রক্তের টান তো এমনি চলে আসবে, আমার ছেলে হলে চলে আসবে। পরে মার কাছ থেকে আমার নানু যে নিয়ে আসলো, নানু আইনে বলে কি, আলাউদ্দিন দেখ তো তোর সন্তান কোনটা। কই যে আপনার কোলে যেটা ওইটাই আমার সন্তান। তো ছেলেটাকে কোলে নিল। কোলে নেওয়ার পরে এখন আমার জন্য একটা শাড়ি আনছে, আমার আম্মুর জন্য একটা শাড়ি আনছে, ধরনীর জন্য শাড়ি আনছে, এগুলো আইনা এখন যেই শাড়িটা আমার জন্য আনছে আর একটা মেয়েটা সে আমার গ্রামে পছন্দ করে ফেলছে। সিক্রেটস হচ্ছে নিজের জীবনের ভুলগুলো, অপরাধগুলো কনফেস করবার অনুষ্ঠান, যেটা শুনে ভুল কিংবা অপরাধের পরিণতি জেনে আরেকজন মানুষকে সচেতন করবার অনুষ্ঠান। সো আপনি যদি মনে করেন আপনার এই জায়গাটি থেকে কিছু বলার আছে এবং আপনি অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের ভুল কিংবা অপরাধ নিয়ে মানুষকে সচেতন করবার জন্য, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমরা মনে করি আপনার ভুলের যে পরিণতি বা অভিজ্ঞতা সেটা বললে আরেকজন সেখান থেকে নিজেকে নিবৃত করবে। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর পছন্দ করে বলতেছে কি শাড়িটা না ওকে দিয়ে দাও। আমি কি কেন আমার শাড়ি ওকে দেবো কেন? কয় তোমার কি হয়? আমি কি আমার বর্তমান বিয়ে, ওকে আমি দেবো না আমি শাড়িটা। কয় তুমি ফিনলে তোমাকে মানাবে না। এটা আপনার হাজবেন্ড বলতেছে? জি। তুমি ফিনলে, তুমি তো এমনি কালো, তুমি ফিনলে তোমাকে মানাবে না। এই কথা বলার পর আমি বললাম কি যে ঠিক আছে তাহলে আসমাকে দিই। আমার বোনের নাম, মেজ বোনের কথা বলতেছি, তাহলে আসমা তো সুন্দর, আসমাকে দিই। পরে বলে কি আসমাকে তো আমি নিয়ে যাব, মানে বাচ্চা হয়েছে বাচ্চাকে সহকার নিয়ে যাবে আর কি। তা বাচ্চাকে সহকার পরের দিনকে বলে কি আম্মু আমি বাড়ি চিরাং চলে যাব। চিরাং নিয়ে যা গেছে, ছেলের বয়স 9 মাস, তখন 6 মাস, তখন আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এখন আমাকে বলে কি তুমি চাকরি করবা, তোমার বোন বাচ্চা রাখবে। তা আমি আবার চাকরিতে ঢুকে গেলাম, যে গার্মেন্টসে চাকরিতে করতাম ওই গার্মেন্টসে আবার ঢুকলাম। বেতন হলো তখন হলো 7,000 টাকা, সরি ভাইয়া 5,000 টাকা। 5,000 টাকা বেতন। তখন মনে করেন চাকরিতে যাই, আসি, আমার বোনের মন খারাপ। তারপরে এখন আমি বলি কি ব্যাপার আসমা, তোমার মন খারাপ কিসের জন্য? কয় দুলাভাই দেখো গো অনেক বাজার করছে। তা আমি বলি কেন? এরকম তো বাজার কখনো করে না। এই যে আমি 3-4 বছর, মানে এখন সংসারই ধরি, 4-5 বছর ধরে সংসারই করতেছি, এত বছর তো এরকম বাজার দেখিনি, আজকে কেন বাজারটা? কিন্তু ভাইয়া এর ভিতরে আমার বোনকে ও যে করছে 15 দিনের ভিতর আমার বোনকে টাচ করে ফেলছে, আমার মেজ বোনকে। আপনি জানলেন কিভাবে? আমার মেজ বোন মনে করেন আমাকে বলে দিছে। ওকে। মানে ও কানাকাটি করে, মানে আমাকে বলে না, ওকে আবার এই কথা বলছে যে তুমি যদি তোমার বোনকে বলো তাহলে তোমার বোনের সংসার নষ্ট হবে। ওকে। তারপরে রাত্রে আবার মনে করেন যে ওইরকম আমাকে ভাইয়া আমাকে ঘুমের ওষুধ খাওয়াই আমার বোনের কাছে যাবে। তারপরে ওদিনকে আমি ওই দুধটা খাইনি। আমার বোনে বলে কি প্রতিদিন দুধ খায় মর একটুই, মানে ইঙ্গিত দিল আমাকে। তা আমি ইঙ্গিতটা আর বুঝিনি। পরে আমি দুধটা খাইনি, আমার মনের ভিতরে কেমন জানি করলো, দুধটা আর খাইলাম না। দুধটা না খাইলে নালা ভিতরে ফেলে দিলাম, ঘরের সামনে নালা ভিতর ফেলে দিলাম। ফেলে দিলে এখন মনে করছে তো আমি ঘুমিয়ে রয়েছি, এখন আমার বোনকে জড়াজড়ি করতেছে অনেকটা। তারপরে আমার বোন মানে আমার থাবড়াইতেছে আমার বোন, আমি যাতে উঠি তাড়াতাড়ি, আমার বোন আমাকে থাবড়াইতেছে। এই যে আমি বাস্তবে আমার এই দেখছি। দেখার পরে এখন আমি বলি কি বোন কালকে আমি চলে যাব, মানে ঘরের কথা কাউকে বলতে পারতেছি না, যে ঘরের কথা বাহির করলেই তো আমাকে মারবে, অত্যাচার করবে, আমি কি বলবো, কিভাবে বলবো? পরের দিনকে
আমি একজনের খাতা সিলাইলাম, এই 2 বোনে মিলা খাতা সিলাইয়া পরে আমি 300 টাকা উপার্জন করছি। আর গার্মেন্টসের বেতন তো আমি পাইছি কইরা। পরে মনে করেন যে আমি ওই টাকা আর ঘরে ভাঙ্গিনি। আমি চিটাঙ্গের থেকে আমি ডাইরেক্ট মুর্শিদপুর চলে গেলাম। আমার বাড়ি ফরিদপুর আসলাম। আসার পর বোনকে নিয়ে যখন গেছি, মার গলা ধরে বোনের চিক্ষুর ফাটা কান্না যে আমি আর কখনো ওখানে যাব না। তারপরে বলে এখন আমার ছোট বোন, ও কিন্তু সাবালিকা হয়নি তখন ঘটনা, এখন ওর দেখা ওর পছন্দ হয়ে গেছে। তারপরে এখন বলে কি তোর বোন এটাকে যদি কিছু না করতে দিস তাহলে কিন্তু তুই অনেক অত্যাচার খাবি। পরে আমি বলি কি তুই তো এটা জানোয়ার। তারপরে এই ধরনের একটা ভাষা বলার পরে আমার বোন বলে কি আপু আজকে না হেলেন আপার সাথে অনেক কিছু হয়েছে, মানে আমার মামাতো বোনের কথা বলতেছে। কিসের জন্য, কিভাবে, তোরা থাকলি কিভাবে? পরে মনে করেন যে সব মানে এই থেকে সংসার আমার এখন তছনছ, মানে আমার এখন ঘৃণা লাগতেছে, ওকে ঘৃণা লাগতেছে। এখন আমি আর সংসার করব না, আর ঢাকা চিটাং যাই না। পরে ফোন দেয় মানে ফোন দিতে দিতে আমার জ্বালাপাড়া করে ফেলতেছে। গেছি 15 দিন পরে কয় তুই যদি না আসিস তোর বোনদের বিয়ে হবে না। তখন এরকম করতে করতে আমার ছেলের বয়স হয়, তখন হচ্ছে হলো 2 বছর থেকে 2.5 বছর। আমাকে নিয়ে ভালোই 9-10 দিন না খাওয়াই রাখে ভাইয়া। এরকম 4 দিন 5 দিন না খেয়ে বাসাবাড়ি কাজ করি। ছেলেকে নিয়ে মনে করেন একটা গার্মেন্টসে ঢুকলাম, পিছনে বাইন্দা উন্না দিয়ে তাই কাজ করতেছি। পিছনে যে বেদে আমি মানে বদিদের মতন কাজ করতেছি। তারপরে এখন আমি বলতেছি এই ছেলেটাকে নিয়ে আমি যে এত কষ্ট করতেছি, ছেলে কি বড় হইলে বুঝবে? তারপরে মনে করেন 9 দিন না খাওয়া, তখন আমি 10 দিনের দিন আমি বাপের বাড়ি আবার পলাই চলে আসি ওখান থেকে। ওখানে 1 মাসের ভাইয়া বেতন পাই না, বাপের বাড়িতে পলাই চলে আসি। আসার পরে আবার কতদিন পরে আবার আমাকে ফোন করে নেয় সোনামণি, মানে কি একটা আদরের কথা বলে চলে গেছি আবার বাবা মা রেখে। যাওয়ার পরে এখন বাবা মা বলতেছে কোনোদিনও তুই আলাউদ্দিনকে ছাড়তে পারবি না, আলাউদ্দিনও তোকে ছাড়তে পারবে না। আচ্ছা, তখন আমি বলি কি যে মা এখন কি করব? কথা তোর কপাল তুই পোড়াবে, আমাদের কি হবে? তখন মনে করেন যে বাবা মার কথাও শুনলাম না, ওদের কথাও শুনলাম না। এই যে যাইয়া যখন আমি গেছি তখন মনে করেন যে তার 5 দিন পরে আমাকে এই অবস্থা করে। পেট্রোল দিয়ে নতুন ঘর তুলতেছে, দেওয়ালের ভিতরে আমাকে হাত পাও বেঁধে তারপর আমাকে আগুনটা ধরিয়ে দেয় ভাইয়া। আগুনটা যখন ধরিয়ে দেয় তখন মনে করেন যে আমার হাজবেন্ড মাংস রান্না করতেছে, 3 দিন আমাকে না খাওয়াই রাখছে। আমাকে ঘরেতে বললো কি মাংস রান্না করতেছি, মাংসটা একটু দেখে আয়। তারপরে কি হাসি খুশি এখন আমার ছেলেকে টিভি ছেড়ে দিছে। আমার ছেলে আবার টিভি দেখার খুব ছেলেটা টিভি দেখতেছে, আমাকে রুমের থেকে নিয়ে গেছে। রুমের থেকে নিয়ে বলতেছে চলো। কোথায়? কয় নতুন ঘরগুলো তুলতেছি, কেমন তোমার হাজব্যান্ড সেটা দেখতে যাবা না? আমি বলি আশ্চর্য, তোমার সাথে আমি কেন ওখানে যাবো? তা বলে চল না একটু দেখে আসি। আমি 3 দিন না খাওয়া পেটের ভিতরে আমি কিভাবে তোমার কাছে যাবো? আমি ওখানে যেতে পারবো না, আমার হাতে পায়ে শক্তি নেই। তখন বলে কি ঠিক আছে মনি তুমি এই দুধটুক খেয়ে নাও। এই আমার দুধটুক খাওয়ায় জোর করে আলাউদ্দিন। জি, আলাউদ্দিন আমার দুধটা খাওয়ায়। ওই দুধের ভিতরে কিন্তু ঘুমের ওষুধটা আছে। তখন আমি রুমের থেকে আমাকে মানে ধরেই নিয়ে যাচ্ছে মনে হয়, ধরে ওই নতুন বিল্ডিং এ। এখন আমি যা বলতেছি কি আমার তো ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। এখানেই ঘুমাও। আজকে আমাদের মানে এমন ভাবে বললো যে ঘরের ভিতর ছেলের সামনে তো কিছু করতে পারি না, আজকে তোমার আমার বাসর হবে এখানে। আমার হাজবেন্ড এটা বললো। বলার পরে এখন আমি বলি কি যে আশ্চর্য, ঘর রেখে কেন আলগা ঘরে করবো, এটা কেমন ধরনের কথা? পরে আমাকে ওখানে মনে করেন যে পেট্রোল দিতেছে, আমার হাতটা এইভাবে বাঁধা সামনেই। তারপরে বেঁধে রাখলে মনে করেন যে আগুনটা আমার পায়ের উপর ফেলছিল। না, আপনার হাতটা বেঁধেছে মানে আপনি তখন কিছু বলেননি? না, আমি তখন তো আমার প্রচুর ঘুম পাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমার প্রচুর ঘুম পাচ্ছে ভাইয়া। তখন মানে আমাকে এইভাবে বেঁধেছে। আমি যে উঠছি যখন, মানে আমি প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমের ভিতরে যে আগুনের তাপটা, তখন কিন্তু আমি হুঁশ হয়ে গেছি। হুঁশ হয়ে পরে এখন আমি দেখি আমার হাতটা একটা তেনা দিয়ে বাঁধা। তেনাটা কোন রকম এইরকম মুখের ভিতরে আবার একটা তেনা ছিল যে আমি চিক্ষুর যাতে না দিতে পারি, এরকম তেনাটা এরকম খুলে পরে আমি চিক্ষুর দিচ্ছি যে ও মারুফ তুই কোথায় আছিস, আমার বাচ্চা। মারুফটাকে? আমার ছেলের নাম। ছেলের 2.5 বছর বয়স, 2 বছর থেকে 2.5 বছর হবে আমার ছেলের বয়স। আচ্ছা আচ্ছা। তখন আমার ছেলেকে বলতেছি মারুফ আমাকে বাঁচা,
তারপরে দূরে আসছি, আমি যে আমার ঘরটা মনে করেন অতটুক আমার পুরাইছে এই জায়গাটায়, এতটুকু ঘুরে আইসা এখানে এসে আমি দরজায় আইসে চিকুর দিয়ে বলি ও মারুফ মারুফ আমার বাচ্চা, আম্মুরে বাচ্চা, আম্মু মরে গেলাম। পরে এখন ও বের হয়ে আমাকে বলতেছে দেখো না হন মাইয়া ফুয়া, মানে চিটাঙ্গের ভাষাটা আমার খারাপ ভাবে বললো, হন মাইয়া ফুয়া, বাপ রে বাপ, নিজের আগুন নিজেই ধরাই দিল। এই কে বলতেছে কথাটা আপনাকে এটা? এটা আমার হাজবেন্ড বলতেছে। আলাউদ্দিন? জি, আলাউদ্দিন বলতেছে। ওকে। তারপরে আগুনটা লাগানোর পর আমি কই এই জানো তুই তো লাগাইছিস। তখন ওই চিটাঙ্গের একটা স্থানীয় লোক ওকে রড দিয়ে বাইরে এসছে। আপনার গায়ে কি দিয়েছিল? পেট্রোল ছেড়ে দিয়েছিল? পেট্রোল কেরাসিন দুটাই দিছিল, দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে? আগুন ধরাই দিচ্ছে। আচ্ছা। তখন আমার বাবা মার কাছে ওই দিনকে আর খোঁজ যায় না, মানে খবরটা যায় না। হ্যাঁ। পরে ভাইয়া ওখান থেকে ওই দিনকে মানে রাত্রে তখন 8টা থেকে 9টা বাজবে এই জিনিস আগুনটা ধরাই দিল। পরের দিনকে হচ্ছে সকাল 4টা। না না, আগুন ধরানোর পর আগুন নিভলো না? কি না, হলো? ও আমাকে ডিরামে পানি ছিল, আচ্ছা। ডিরামের আমি আবার গোড় দিছি, মাটিতে শুয়ে আমি আবার গোড় দিতেছি আর চিকুর পাচ্ছি। হ্যাঁ। তখন কিন্তু আমার মানে মুখে এমন ভাবে করতেছে যে আমার মুখে মনে কি আছে। তখন মানে আমি মুখটা শুধু এরকম এরকম করতেছি, মানে আমার হাতে পেট্রোল আরো বেশি ছিল। তার এই যে আমার পুরো দাগগুলো, এই যে আপনার হাতের একটা জায়গা দেখাচ্ছিলেন, কোনটা একটু দেখান তো, আমাদের ভিডিওতে একটু দেখাতে চাই। এই দেখেন আমার হাতটা প্রচুর, এই যে আবার আমার বাম হাতে মানে পুরোটা তো হাতটা উঠাতে পারছি না, এই যে আমি গলাটা। ডান হাত না, ডান হাতটা একটু দেখান তো, ডান হাতটা যেটা দেখাইলেন একটু ভালো করে দেখান। এই যে ডান হাতটা দেখেন আপনারা ভিডিওতে, এটা তো আপনারা শুধু দেখতে পাবেন, আর অন্যান্য জায়গা তো দেখানো সম্ভব না। কোথা থেকে কোন পর্যন্ত পুড়েছে? একদম আমার এই গিরের থেকে আমার পুরো শরীর পুরা, মাথার চুলও পুড়ে গেছে, আমার কানও পুরো আছে। তারপরে এভাবে করার পর পরে মনে করেন যে আমার বাসায় আমার বাবা মা বাবাকে ফোন দিয়ে বলা হলো যে আমার নিজের শরীরে নিজে আগুন ধরাই দিছি। তখন আমি বললাম বাবা মার কাছে তো আমি কথা বলতে পারি না। তখন আমাকে ওই রাতটা আমার চিটাং রাখলো, চিটাঙে রাখলে আমাকে ওই দিনকে গোসল করাইলো। তারপরে মনে করেন যে এতদিন আমার হাজবেন্ড কিন্তু আমার জন্য পাগল না কোনো কিছুর জন্য, এখন আমার হাজবেন্ড মানে আমার দিকে অনেক পাগল হয়ে গেছে ওই দিনকে রাত্রে। তারপরে মনে করেন যে ওই অবস্থার ভিতরে আমাদের শারীরিক সমস্যা অনেক কিছু হয়ে যায়। মানে এই যেই আমার হাজবেন্ডের, এই যে আমার বাস্তবে আমার হাজবেন্ডের সাথে যে আমার যা হয়, এই যেই আমি দেখলাম এর ভিতরে যে আমার এতদিন এই যে তার সাথে আমার 5টা বছর সংসার হয়েছে, কোনো সমাজনীতি সে আমাকে এরকম করে নেই। তারপরে মনে করেন যে আপনাকে নিয়ে গেল কোথায়? আপনাকে ট্রিটমেন্টের জন্য নিল কোথায়? আমাকে নোয়াখালীতে নিল, নোয়াখালীতে সদর হাসপাতাল। তখন ওখানে নিয়ে যায়, তখন মেডিকেলের থেকে বলে যে ওনাকে আমরা ট্রিটমেন্ট করবো না। কেন করবে না? আমি মারা যাব। আচ্ছা, মারা যাব। আর আমাকে মানে একটা পঙ্গুর যেই চিহার ওইটার উপরে আমাকে নিয়ে গেল। এর ভিতরে আমার শ্বশুরবাড়ি নিয়ে গেছে। সকালে 4টার দিকে উঠছে গাড়ি, রাত্রেও তো আমাকে চিটাঙ্গেই রাখছে। তো সকালবেলা 4টা না 5টা ওই টাইমে আমাকে নোয়াখালীতে নিয়ে যায়। আচ্ছা, বলে কি এখানে থাকলে পারা পুলিশ অনেক কিছু হবে, তা তোর কাছ থেকে অনেক কিছু করে ফেলবে। তখন আমরা নোয়াখালীতে যাব, নোয়াখালীতে দেখি আমার আব্বু আম্মু কি, তখন আমার শ্বশুর ছিল, তা আমার শ্বশুর শাশুড়ি দুজনই জীবিত ছিল। তখন বলে কি যে আমার দেওরের নাম হচ্ছে শ্রীকান্তর, তো আমি তোর ভাবিকে নিয়ে আসতেছি, তোর ভাবি এরকম গ্যাসে হইলো পুড়ে গেছে। দেখেন কয়টা মিথ্যা কথা হচ্ছে এখানে। তারপরে বলে কি যে দেখো এরকম তোর ভাবি আগুনে হয়েছে, গ্যাস বাস্ট হয়ে পুড়ে গেছে। তারপরে এখন এই কথা বলার পরে এখন ওদের বাড়িতে গেছি, মানে পুরো গ্রামের মানুষ তো আমাকে আগে দেখছে একবার, এখন আবার দেখতেছে সবাই। তো এখন বলতেছে আলাউদ্দিনের সাথে এই মেয়েটারে কখনো মানাই নাই, তবুও মেয়েটা সংসার করতেছে, আর আজকে মেয়েটা পুড়ে গেল, আরে কপাল। মানে ওরা এই কথা বলতেছে, কিন্তু কিসের জন্য পড়ছে, কিসের জন্য কি হয়েছে এটা তো কাউকে আমি বলতে পারতেছি না। আমি শুধু কান আছে ভাই, আমি শুনতে পারতেছি, কাউকে আমি জবাব দিতে পারতেছি না। কিন্তু আমার শাশুড়ি ব্যস্ত নসিব করুক, সে মারা গেছে শুনছি, আমি দেখিনি। আমাকে পেপে মানে আমার শরীর কিভাবে ঠান্ডা হবে সে অবস্থায় করছে। তারপরে কিভাবে মানে আমার শরীর ঠান্ডা হবে, কিভাবে কি হবে, আমার শাশুড়ি অলরেডি সব কিছু করছে। তারপরে মেডিকেলে নিতে আমাকে পরের দিন, ওই দিনকা বিকেল 4টা-5টা বাজে। এর ভিতরে মনে করেন ডাক্তার আনছে 2টা, আমার দেওরেই কিন্তু সবকিছু করতেছে। কিন্তু পরে আমার দেওরের সাথে আমার হাজবেন্ড আমাকে একটা খারাপ কথা বললো, যে আমার দেওর মনে করেন যে ভিডিও করে
তারপর আমার ছবি তুলে আমার শরীরে রক্ত লাগবে এখন। আমার দেওর ওই রেডিও সেন্টারে, তারপর ইসে সেন্টার, টিভি সেন্টারে দিতেছে যে আমার ভাবিকে দেখি কেউ রক্ত দেয়নি, আমাদের রক্তের সাথে তো মিশবে না। কি রক্ত ছিল আপনার? আমার কি রক্ত ভাইয়া এখন আমার মনে নেই। তারপরে মানে আমার পুরোটা শরীর মানে ব্যান্ডিশ করা ছিল, সাদা ইসে দিয়ে ব্যান্ডিশে কাপড় দিয়ে ব্যান্ডিশ করা ছিল। পরে এখন যেভাবে বসে আছে আমি এভাবে বসতাম সবসময়, সিটের উপরে এভাবে পা দিয়ে বসে থাকতাম। পরে আমার ছেলে যদি আমার কোলে উঠতে চাইতো, আমার এই পায়ের উপর বসাইতাম। কখন আমি ছেলেটাকে কোলেও নিতে পারিনি তখন কিন্তু পরে আমার বাবা মা, আমার মাকে খবর দেওয়া হলো সদর হাসপাতালে রেখে। আমার মাকে 3 দিনের দিন খবর দেওয়া হয়। 3 দিনের দিন খবর দেওয়া হয় কি যে এরকম এরকম আপনার মেয়ে আগুন ধরাই দিছে শরীরে, কেরাসিন দিয়ে, পেট্রোলের কথা বলেনি কিন্তু, তাই কেরাসিন তেল দিয়ে। তারপরে এই কথা বলার পরে আমার বাবা মা তো মানে ঘৃণা উঠে, মানে আমার বাবা মা তো তোর জন্য আমার এমনি ঘৃণা করতেছে, আরো ঘৃণা দিতেছে আমার মা বাবাকে। পরে এই কথা বলার পরে আমি মা বাবাকে বলতে পারিনি ভাই, আজও বলতে পারিনি যে আমার হাজবেন্ড আমাকে নিজে পুরাইছে। তারপর পরে ওরা মনে করেন যে 1 সপ্তাহ নয় থাকতে থাকতে এখন আমার মায়ের হাতেও টাকা নেই, বাবার হাতেও টাকা নেই, কেউ হাতে টাকা নেই। আমার হাজবেন্ড আমার মা যেদিন কাটছে ওদিনকে রেখেই চলে গেছে, মেডিকেলে রেখেই চলে গেছে চিটাগাং। তখন আমার বাবা মাকে এমন একটা বিশ্রী কথা বলে যে মেয়েকে নিয়ে মেডিকেলে কি করবেন সেটা আপনারা ব্যক্তিগত ব্যাপার, সেটা আমরা জানি না। একথা বলার পরে মা বলে কি তোর কি লাগবে না, আমার মেয়েকে নিয়ে ভিক্ষা করি কি করি, আমার মেয়েকে আমি কিন্তু বাঁচাই নেব। পরে 9 দিনের দিন ভাইয়া ওখান থেকে আমার মা বাবা আমার ওই ঘা অবস্থা আমাকে নিয়ে আসে বাড়িতে। আচ্ছা, যে যত টাকা নাই, মেডিকেলে থাকতে হলে তো টাকা লাগবে। তারপরে আমার বাবা মা নিয়ে আসার পর মনে করেন যে বাড়িতেই আমার সবকিছু চলে, বাড়িতে চলে। আমাদের ওখানে ওই কাক দিয়ে একটা ডাক্তার আছে, ওনার থেকে মনে করেন যে আমার সব অলওয়েজ যত ওষুধ লাগে, আমার বাবা মা কান্নাকাটি করতেছে, ওনার কাছে যত টাকা লাগুক ভাই দেবো, কিন্তু আমার মেয়েকে আগে বাঁচাও। তো উনি ডাক্তারটা খুবই ভালো ছিল, উনি আমাকে সব ওষুধ দিত, 1000-এর উপরে হয়ে যায় টাকা 2 দিন পর পর, তবুও মনে করেন যে আমাকে ওষুধ চালাইছে। তারপরে ভাইয়া আমার মা বাবার এখন আল্লাহর রহমত অনেক ওইরকম মনে করেন ভালো হয়েছি। আমার মেজো ভাই আমার ছেলেকে আমি মারলাম জিত করে, ওই ঘা অবস্থায় নিয়ে এখন মনে করেন যে আমার বাচ্চাটাকে মারছে, আমার ভাই এসে আমাকে আছাড় দিছে। আমার যে মেজো ভাইটা, সেই ভাই আমাকে মারছে, বাড়িতে 2টা বাড়ি দিছে, আর আমাকে ধরে এটা আছাড় দিছে। আছাড় দেওয়ার পর ভাই আমার শরীরের রক্ত আবার মানে তাজা হয়ে, মানে পুরো যে শরীরে ঘাও ওগুলো আবার তাজা হয়ে গেল। তারপরে এখন মা বললো তুই কি করলি জাকারিয়া, তুই কি করলি, আমার মেয়েটার তুই মেরে ফেলাইলি। তখন ঢাকায় এসে ওই শরীরে স্কোয়ারে আমি চাকরি নিলাম, কাশপুর গার্মেন্টসের নাম স্কোয়ার, ওখানে চাকরি নিলাম। আর এক জায়গায় মেসে থাকলাম, মানে নিজে ঘর ভাড়া দিয়ে নিজে সবকিছু দিয়েই ওখানে থাকলাম। কতদিন পরে আমার ছেলে 2.5-3 বছর, তখন বলে আব্বু আম্মু তো গার্মেন্টসে ঢুকছে, এখন তো শীতকাল, আমার না অনেক ঠান্ডা লাগতেছে, আমাকে 500 টাকা দাও, আমি একটা সোয়েটার কিনবো। তখন ও বলে কি চিটাং আসো, তুমি তোমার মায়ের কোলের ভিতর আসো কেন, তুমি চিটাং আসো, তোমাকে আমি শুধু এই একটা সোয়েটার কেন সব কিছু তোমাকে দেব, তুমি চিটাং আসো তোমার নানাকে নিয়ে। পরে কথা আমার মা আবার আমাকে বলতেছে তুই তো ঢাকায় গেছিস, এখন তো আলাউদ্দিনকে ফোন দিছিল তোর ছেলে এরকম বলছে। আমাকে মা তোমরা একটু ফুলবাড়িয়া বাজারে যায়, তোমরা যা হয় একটা সোয়েটার ওকে কিনে দাও, আচ্ছা আমি যেভাবে হোক পরে দেব। নতুন চাকরিতে ঢুকছি, 1 মাস না গেলে তো আর বেতন দেবে না। তারপরে মা বাবা ঠিক আছে করলো, করার পর মনে করেন যে ওখানে আমি আবার কি করলাম, আমার হাজবেন্ডের নাম্বার যে মনে, আমি আবার আমার গার্মেন্টসের থেকে একটা মেয়েকে এই নাম্বার দিছি। নাম্বার দিলে ওই নাম্বারে ফোন দিতে দিতে ভাইয়া ওখানে গেছে। ওখানে যাইয়া পরে মনে করেন যে আমি যে গার্মেন্টসে চাকরি করি আমার গেটের সামনে। তারপরে আমি ভাইয়া এর ভিতরে আমার হাজবেন্ড যে বেঁচে আছে আমি কাউকে বলতাম না, আমি ওই গার্মেন্টসটা পুরোটা গার্মেন্টস আমি বলছি আমার হাজবেন্ড মারা গেছে, যেহেতু আমার পুরাই দিছে, সে আমার জীবিত স্বামী থাইকে কোনো লাভ নেই,
এজন্য তো আমি মৃতই বলছি সবসময়। তখন ও ওখানে আইসা এখন বলে কি কিরে পাগলি বের হইছিস, মাশাআল্লাহ তুই 1 ঘন্টা পরে বের হইলি। তো আমি কি আপনি এখানে কেন? এখন আমি চিন্তা করি সবাইকে আমি যে 7 তলায় চাকরি করি সবাই জানে যে আমার হাজবেন্ড মারা গেছে, এখন যদি কেউ এসে দেখে তাহলে তো আমি শেষ। কিন্তু ভাইয়া তখন কিন্তু আমি সম্পর্কের জন্য না, কোনো কিছুর জন্য না, শুধু আমার জীবনটা বাঁচানোর জন্য। তখন এরকম করছি, ওখানতে আবার আমাকে নিয়ে গেল, নিয়ে পোষাইয়া ওই বাড়িওয়ালারে অনেক কিছু কইয়া আমাকে নিয়ে চলে গেল ওখান থেকে। তারপরে নিয়ে যাইয়া 10 দিন ভালো রইলো ভাইয়া, 15 দিনের দিন আবার মারা শুরু করলো। মারা শুরু করলে এখন আমি কই কি তোর ঘরে আমি করবো না, আজকে থেকে আমার সন্তানও তোর মুখ দেখবে না, তোর মুখ আমি দেখবো না, শেষ সম্পর্ক এখান থেকে একবার ক্যান্সেল করে দিলাম। তারপরে নিয়ে যাওয়ার পর পরে মনে করেন যে আমি ওখানতে আবার পলাইয়া আইসি কোথায়, কাশপুরে আসলে তখন আমাকে চিনে ফেলবে। তখন ভাই আমি এটা কি বলা যাবে না না যাবে বলতে পারছি না। বলেন দেখি কি? আমি আরেক জায়গায় জড়িত হয়ে গেলাম অন্য কাজে। অন্য কাজ বলতে মানে শারীরিক 2 সম্পর্ক? নম্বরই। 2 নম্বরই কাজ বলতে কি ধরনের কাজ? এটা হচ্ছে হলো জাল টাকার ব্যবসা। কিরকম? মানে কিভাবে জাল খোঁজ টাকা- পেলেন আপনি? এটা আমি যে এক জায়গায় মেস থাকতাম কাশপুরে, হুম। ওখানে যে ঘরে আমি মেস থাকতাম পাশের ঘরে উনি মানে ওই জাল টাকাটার ব্যবসা করতো, আমি জানতাম না। কিন্তু উনি আমাকে 3000 টাকা প্রতি মাসে খাওয়াইতো। আচ্ছা। আমার কাছ থেকে টাকা নিত, আমাকে খাওয়াইতো, কিন্তু আমি ওদের ঘরে থাকতাম, ওই ব্যাপারে কিছু জানতো না, আমি জানতাম না, আমি জানতাম না। উনরা আমার সবই জানতো কিন্তু আমি ওনার কিছুই জানতাম না। পরে উনি আবার ওনাদের যে আরেকজন সদস্য একটা ছেলে, সেই ছেলেকে নাম্বারটা দিল। নাম্বারটা দেওয়ার পর মনে করেন ভাইয়া ওই ছেলেটা ফোন দিয়ে সে মনে করেন যে আমাকে ব্যবসা নামাই দিল। আচ্ছা। তারপরে ব্যবসা এই ব্যবসাটা আপনি নামলেন মূলত হচ্ছে আপনার পয়সা রোজগার করার জন্য, পয়সা পেটের ভাত রোজগার করার ইয়ে করার জন্য, জন্য। জি, জি। হ্যাঁ বলেন তারপর। তারপরে এখন মনে কর ভাইয়া আমি ওই ব্যবসায় নামলাম, 1000 টাকা ভাঙাইলে আমার 200 টাকা দেবে, আর 500 টাকা ভাঙাইলে 100 টাকা দেবে। আচ্ছা। এই কথা বলার পরে এখন আমি তো এগুলো বুঝি না, আমাকে মনে করেন যে কাজ করে নিয়ে আমাকে দেখে শুই না। তারপরে মনে করেন যে কয় কি ঠিক আছে প্রথম থেকেই শুরু করব তোদের বাড়ির থেকে। তারপর বাড়ি কোন জায়গায়, কয় যে তোদের ওখানে মেলা যেখানে হয় ওখান থেকে। তো ভাইয়া ওই দিনকে আমি 4টা করছিলাম, ওই 500 টাকার নোট 4টা আমি করছি, ভাঙাইছি। ভাঙাইয়া মানে জিনিসপত্র যা হতো তা আবার আমি নিতাম, ওই টাকা 100 পেয়ে যেতাম, ওইরকমই করতাম। করার পর ভাইয়া ওই দিনকে থেকে একটা ছেলেকে আমাকে দিয়ে দিল। ওই যে লোক আমাকে ওখান থেকে নিল, সেই লোক আবার তার বিয়েই সম্পর্ক হয়, তার কাছে আমাকে দিয়ে দিল। এখন আমি বললাম ওর সাথে আমি কেন থাকবো, কয় কি এই টাকা যদি ব্যবসা করো তাহলে এর ভিতরে ভাইয়া আমার বাবা মা চাই টাকা। এখন মনে করেন টাকা উপার্জন করতে হলে আমার গার্মেন্টসের টাকায় চাকরি আমার হচ্ছে না। জামাই তখন কোথায়? জামাই আমার নেই, তখন চলে গেছে। জি। তখন ওই যে আমাকে মারধর করছে পুরার পর একবার নিয়ে, তখন আর আমি তার কাছে যাওয়া আসা কোনো কিছু করি। ছেলে তখন কোথায়? ছেলে আমার কাছে। ছেলে আপনার কাছে, ওকে। আমার বাবা মার কাছে আর কি। তখন বাবা মার কাছে ছেলে, তখন ভাই আমি ওই জাল টাকায় জড়িত হয়ে গেলাম। তা জাল টাকায় জড়িত হওয়ার পর ভাইয়া আমি এখনো আপনাদেরকে কালকে হয়তো আমি বলেছিলাম যে আমি একটা ভয়তে আছি। মনে করেন জড়িত হওয়ার পরে কি করতেন? এখনকার গল্পটা পরে, জড়িত হওয়ার পরে কিভাবে ভাঙাতেন, কি করতেন এগুলো একটু শুনি। তারপর মানে কয় বছর হলো জড়িত হয়েছেন? জড়িত হয়েছি মাত্র আমি 1.5 বছর করছি। 1.5 বছর। তো কি 1.5 বছরের ভিতরে, হ্যাঁ 1.5 বছরের ভিতরে আমার বাড়ি মানে এই থানায় যাইতাম, ওই থানায় যাইতাম, মানে কোনো মানে পোস্ট অফিসে যাইয়া ভাঙাইতাম, কিন্তু কখনো কোনো বিপদ হয়নি ভাইয়া। কিন্তু ভাঙাতেন কিভাবে, কি করতেন? মানে একটা কাপড় কিনতাম, 50 টাকার কাপড়টা কিনতাম, ওই আরো 50 টাকা থেকে যাও, ওই 50 টাকা আমি রেখে দিতাম। আচ্ছা। আর ওই যে 900 টাকা, 1000 টাকা 900 টাকা, 900 টাকা তাদের হাতে দিতাম। আচ্ছা। আর আমাদের ভাঙানোর নিয়ম ছিল কিরকম, যে 500 টাকা তুমি 100 টাকার ভিতরে বাজার করবা, আর 100 টাকা যেটা 1000 টাকা সেটা তোমরা 200 টাকার ভিতরে বাজার করবা। মানে ওই 200 টাকা তোমার যে বাজারটা করলো, ওই বাজারটা তোমার হয়ে যাবে, 800 টাকা তুমি ওখানে দিয়ে দিবা। হ্যাঁ ওনাকে দিয়ে দেবো, কিন্তু ওখান থেকে আবার আমরা 200 টাকা পাবো। ওই যে 800 টাকা, ওখান থেকে আবার আমি রিটার্ন 200 টাকা পাবো। তার মানে 400 টাকা আপনার 400 টাকা পাবো। আর যে
ওই যে 500 টাকা, ওখান থেকে 100 টাকার বাজার করব, আর 100 টাকা আমাকে দেবে, 300 টাকা মালিকের থাকবে। আচ্ছা ওইরকম করে আমি ভাঙাইলাম। আচ্ছা ভাঙা পরে মনে হয় ভাইয়া আমি এরকম করতে করতে 1.5 বছরের সময় আমি কেসে পড়ে গেলাম। কিভাবে পড়লেন? আমার বাড়িতে নিয়ে গেল আমার যার সাথে আমি ভাঙা এসেছি, যেই ছেলের সাথে, যে ওই ছেলের ওই আমার মালিকের বউ, এই 4 জন আমার বাড়িতে গেছে। তা মনে করেন আমাদের বাড়িতে আবার মনে করেন যে কি বলবো ভাই, আমাদের মূর্খ আবার কি মুরব্বী বেশি বাজারের ভিতরে, ওখানে হয় বেশি। তা আমরা 2 সপ্তাহ পর পরই বাড়িতে যেতাম আমাদের বাড়িতে, কিন্তু আমার এই বাড়িতে যাওয়া সবাই চোখে পড়ে গেল। এত তাড়াতাড়ি বাড়ি আসে কেন? জি জি, সবাই বলে কি ব্যাপার। আবার এর ভিতরে মনে করেন আমি 15,000 টাকা ডাইনে ফেলে রাখছি। 15,000 কিরকম, আমি একটা জায়গা রাখছি বন্দুক হিসেবে। তারপরে এখনো কিন্তু ওই টাকাটা আমি ভাঙিনি, আমার বাবা মা কাছে এখনো আছে। তারপরে এখন ওরকম টাকা এরকম করে করে এখন আমার নানাদের মামাদের চোখে পড়ে গেলাম যে কি ব্যাপার, ও এখন বাড়িতে আসে এত কিছু করে, টাকা পায়, আবার ভাই আমি বিকাশ খুলছিলাম, বিকাশের ভিতরে আমি টাকা সব জমায় রাখতাম। তারপরে আমাদের বাড়িতে এরকম যাইতে যাইতে গেছে বছর কুরবানি ঈদে আমি বাড়িতে 1 বাজারে 2 বার গেছি 1 সপ্তাহে, মানে আজকেও গেছি কালকেও গেছি। তো যাওয়ার পরে ওখান থেকে মানে ওই যে লোকটা, ওই যে মহিলাটা, আমার মালিকের বউ, তাকে ধরে ফেলছে। ধরে ফেললে এখন সে আমার জন্য ওয়েট করতেছে, আমি যাই বাজার করবো, বুঝেন, আমি যাইয়া আমরা 2 জনে করবো। ও আমাদের গ্রামের ভাষাও বলতে পারে না, আর কেউ সাথে মানে ভাঙাইতেও পারে না। ও একটা ভাঙাইতো, আমি একটা ভাঙাইতাম, ও একটা ভাঙাইতো, আমি একটা ভাঙাইতাম। ভাঙানোর পরে এখন ভাইয়া আমি ওই দিনকেই, যেদিনকে দ্বিতীয়বার গেলাম 1 বাজারে, ওই দিনকে মনে করেন আমি কেসি খেয়ে গেলাম। কিভাবে খাইলেন সেটা তো বলতে হবে আমাকে। আমি থানায় গেছি, সরি ওই বাজারে গেছি, ওই যে মাংস কিনতে গেছিলাম তার আগের দিন বাজারে, হাটের দিন, আমাদের দেশে বলে হাট, আগের হাটে, রবিবারের হাটে আমি বাজার করতে গেছি। এই বৃহস্পতিবারের দিন আমি ধরাটা খেয়েছি। বাট ধরাটা খেলেন কিভাবে একটু বলেন, ঘটনাটা বলেন আমাকে। আমি কি হয়েছিল? বাজারে গেছি, বাজার করে একটা গামছা কিনছি। গামছা কেনার পর তারপরে ওই গামছাটা নিয়ে আমি আসতে গেছি, ওই লোকটার কাছে ভাঙটা ছিল না টাকাটা। উনি যে আগের সপ্তাহে যে গোশালার কাছে আমি দিয়ে চলে গেছি, ওই গোশালায় ধরেছে। ওই গোশালার কাছে গেছে জি জি টাকা ভাঙাইতে। হ্যাঁ, ওই গোশালা এখন বলে এই টাকা কোথাইতে পাইছো, কয় 2টা মহিলার কাছে। পরে এখন বলে কোন মহিলা, চলো মহিলাকে ডেকে আনো। পরে গেছে, এখন বলে কি ওরা আগের হাটে আসছে, ওদেরকে আজকে ছাড়া যাবে না, ওদেরকে আজকে ছাড়া যাবে না, ওদেরকে এখন রেখে দাও। থানায় খবর দিল, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতন আমরা এইরকম করলাম বাঁচার জন্য, যে আমরা এখান থেকে পলাইতে হবে, যে কোনো টাইম ভিতরে আমরা ধরা খাইতে পারি, পলাইতে হবে। এখন ও বলে চুপ কর। এখন উনি অভিনয় করলো, ওই যে মহিলাটা আমার সাথে, উনি একটু অভিনয় করলো, মনে করেন কাজ হলো না। উনি আমার চোখ টিভি দিয়ে মনে করেন অভিনয়টা করলো যে আমরা বাইসে, মানে মাথা ঘুরাইলো, বমি করতেছে, মানে আমরা ওখান থেকে বাঁচার জন্য এই জিনিসটা উনি করলো, আমি পারতেছি না, উনি করলো। করার পর আমার তো মুখ সেভাবে ফিন্দা, তখন আমাকে কেউ চিনলো না। তা মনে করেন যে যখন থানার মানুষ আসলো, তখন তো আমি বাস্তবে ভাইয়া, তখন তো আমার ঠিকানা দিতেই হচ্ছে বাধ্য হয়ে, আমার নয় ছাড়াবে কি। তো ভাইয়া আমি এতক্ষণ যে কাজ, ওই যে টাকা যে লোকটা ধরছে, ওকে আমি বলছি কি যে আমি আমার বাড়ি অমুকখানে, মানে কোনো নাম ঠিকানা ঠিক মতন বলতেছি না, যে ওরা আমাকে ছাড়বে। এখন মনে করেন যাইতে যাইতে আমার গ্রাম গেছে, সে মনে করেন যে আরো অনেক দূরে, অনেকটা দূরে। এখন আমার ঠিকানা যখন জানছে, এখন বলে কিসের জন্য আসছো। এই যে আমি এখন ভাইয়া বলতেছি যে কিসের জন্য আসছো, তা আমি বলি কি দেখেন আমি এখানে আমার একটা বিয়েনির মেজো ভাইয়ের। কে আপনাকে জিজ্ঞেস করেছে? মানে ওই গোশালা। আচ্ছা, তা আমি বলি কি যে দেখেন এখানে আমার একটা তাওই বাড়ি আসছে, তো ওনার মেয়ের আবার মেয়ে হয়েছে, তাই দেখার জন্য আসছি। কয়েক কে, এখন আমি সঠিক খবর বলতে পারিনি। এখন আমার তাওই সাপ ওখানে, কিন্তু ওই তাওই সাপের শালা কিন্তু আর সেটা প্রয়োজন নাই, আপনি যেটা বলেছেন সেটা ধোপে টেকে নিয়ে আর কি। যাই হোক, তারপরে মনে করে ওই রকম আমি গেছি, এখন আমাকে থানায় নিয়ে চলে গেল। ওগুলো বলা পুলিশে নিয়ে গেল। হ্যাঁ, পুলিশে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর জিয়ারা করতেছে পুরো আমাদের হাত, মানে তখন আমার হাতে একটা, ওর হাতে একটা। হাত করা না, তাহলে জাল টাকা 2 জনের হাতে 2টা 1000 টাকার নোট। আচ্ছা, এখন ওরটা ধরছে, এখন আমার হাতে দিয়ে দিচ্ছে। আমার হাতে যেটা, এটা আমি কি করব? তখন আমি কি করলাম কি বলবো ভাইয়া, এমন জায়গায় লুকাইছি বলারও ই নেই।
ঠিক আছে, হ্যাঁ। তারপরে এখন লুকাইছি, লুকানোর পর এখন আমি কই কি ভাবি তোমারটা আমি কেন লুকাবো, তুমি একটু তোমারটা লুকাও, আমি তো পারতেছি না, এখন তো ধরা খাইয়ে গেছে, এখন কি করা যায়। পরে এখন বলে কি তুই আমারটা বাঁচা, আমার একটা কেস আছে আগে, তোর তো কেস নেই, তোর কিচ্ছুই হবে না, মানে উনি আমাকে ভয় দিল এতটুকু। তা আমি বলে কিছুই যখন হবে না তা আমার কাছেই নেই, সমস্যা কি। পুলিশ মানে যারা কাজ করে, মহিলা পুলিশ না, যারা কাজ করে তাদেরকে পাঠালো যে খালা ওদেরকে একটু চেক করো। চেক করে ওর কাছে পাইছে 1000 টাকা, মানে আসল টাকা, নকলগুলো না, আসল টাকা পাইছে। পরে ওরকে পাওয়ার পর এখন আমাকে 1 নম্বর আসামি দিল। আসামি দেওয়ার পর আমি ওখান থেকে তারপরে বাবা আসলো আমার রাত্রে, বাবা মা আসলো, সরি মা আসেনি, বাবা আইসা আমাকে দেখে বাবা কান্না শুরু করছে, আমার যে তা ওই সেও আইসা। কেউ মনে করেন যে আমাকে ছাড়ার জন্য কেউ কিছু করতে পারতেছে না। এখন সবাই বলতেছে যে এই কেসটা অনেক দূরেই চলে গেছে, এখন কি করা যায়। এখন 15 দিন এই যে ইসের ভিতরে পরের দিনকে আমার বাবাকে নিয়ে আমাকে কোর্টে নিয়ে গেল, ওই যে কি বলে কোর্ট না কি বলে, ওখানে নিয়ে জেলখানায় নিয়ে গেল। কোর্টে উঠালো না, জেলখানায় নিয়ে গেল। তো ওই যে ওই ভাবিটার হাজবেন্ড যে আমাদের মালিক আসল, সে এখন বলে কি তোদের কোনো চিন্তা নাই, তোদেরকে দেখ আমি 1 ঘন্টার ভিতরে ছাড়াচ্ছি। তখন উনি চাচ্ছিল যে উনার বউকেই ছাড়ানোর জন্য। তা আমার সাথে যে ওই ছেলেটা বলতেছে না, ধরা খাইছে 2জনই ছাড়া পাবে, নইলে একজন কোনোদিনও ছাড়া পাবে না। ওকে। তারপর ওই ছেলেটা এখন বলে তুই ওকে কেন করতেছিস, কয় কি সেটা তুই বুঝবি না, তুই মালিকের সাথে ওরা তক্ক মধ্যে করতেছে আর আমরা ভিতরে 2জনে করতেছি। তারপরে বলার পরে এখন আমার মালিকের সাথে ওর সাথে অনেক হইলো। এখন ওই যে ছেলেটা ভাইয়া, এখানে আরেকটা কথা বলিনি, ওই যে ছেলেটা আমার সাথে দিছে ওকে আমি হাজবেন্ড বলে পরিচয় দিচ্ছি। কারণ এক রুমে থাকা লাগে আমাদের এক রুমে থাকা লাগে, এক রুমে সবকিছুই করা লাগে, খাওয়া দাওয়া সবকিছু। এটা ওর ভাই বোনও ছিল তখন, এখন কিন্তু তার বোন নাই। কিন্তু ভাইয়া এখনো যে আমি কাজ করি না আজকে 2 বছর ধরে। আচ্ছা, আপনি জেলটাকে শেষ করেন, তারপর তা জেলের থেকে বের করলো আমার 15 দিন পরে। 15 দিন কি হাজতে ছিলেন? জি, 15 দিন আমি হাজতে, 2জনই হাজতে, ও ছিল আমিই ছিলাম। তারপরে ওই কেসটা আমার যে হাজতেতে বিয়ে করছে, তখন কি দেয় না দেয় সেটা তো আর আমি জানি না। তারপরে ওই ভাইয়াকে বললাম, ভাইয়া এই যে আমাদের থেকে ছাড়াইলেন, যেদিনকে আমি আসলাম আর কি সেদিনকে কথা বলতেছি, ভাইয়াকে বললাম ভাইয়া এই যে আমাকে ছাড়াইলেন আমাদের কি কোনো হাজিরা আছে, কয় কি না এগুলোর ব্যাপারে কোনো হাজিরা দেওয়া লাগবে না তোদের, আচ্ছা হাজিরা না দিলেও কোনো কিছু হবে না। সে এখন এই কথা বলার পর মাঝখানে আর আমরা তো টেনশন, মানে আমাদের হাজিরা দেওয়া লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না। এতদিন যদি আমি মনে করেন এই কুরবানি চলে আসছে, এতদিন যদি আমি হাজিরাটা দিতাম তাহলে কিন্তু আমার হাজিরাটা পুরো আমার কেসটা উঠে যেত। তখন আমার ওই ভাইয়াটার এখন ভাইয়া আমাকে আবার কাজ করতে বলছিল, কাজটা করতে বলছিল। আমি বলি কি না আমি কাজটা করব না, যেটা আমি যেই জন্য 15 দিন আমার আত্মীয় স্বজন সাইডে আমি থাকা লাগছে সেই ইটা আর আমি করব না। তখন থেকে আমি বাসাবাড়ি কাজ নিই ভাইয়া, আবার বাসাবাড়ি কাজ নিই। কাজ করতে করতে তারপরে মনে করেন আবার আমি ভালোই এখন টেনশন, একটা দোকানেও যা লাগে না, ভাঙাচোরা কোনো কিছু করা লাগে না, একটা ভয়ও থাকে না। তা আমি মেসে রান্না করতাম, 3টা মেস রান্না করতাম, 9,000 টাকা পেয়ে যেতাম। আর 2টা বাসায় কাজ করতাম, তাহলে 11,000 টাকা এমনি উঠে যেত। তা ভাই আমি ওইরকম কাজ করতে করতে এই যে ছেলেটা যার সাথে বর্তমানে আমি আছি, যে হাজবেন্ড বলে আমি বললাম, সে তো আসলে বিয়ে শাদী করেনি। সে এখন ওর বোনকে আমি বললাম যে আমি তো এখন জাল টাকার ব্যবসা করি না, তো আপনার ভাইকে আপনি নিয়ে যান, আপনার ভাইটাকে আমাকে মারতেছে। দেখেন ভাই আমি এক জায়গাতে মার খাইতে খাইতে আমি এরকম হয়ে গেছি। এখন ও মানে এই যে আজকে আমি আসছি ভাইয়া, আজও আমাকে মারবে যাওয়ার পরে। মানে বিষয়টা হচ্ছে আপনার সে এখন অলিখিত হাজবেন্ড। জি, এখন আমাকে যতক্ষণে মানে ওর কথা মতন না চললে আমাকে মারধর করে। আচ্ছা, তো এই যে সিক্রেটস আপনি আজকে এখানে এসে যেটা বললেন, আপনার জীবনে যে ভুলটা বা অপরাধটা যেটাতে আপনি বাধ্য হয়েছেন, এই কথাগুলো যে বললেন, এটা কেন বললেন আজকে রেডিওতে? আমি আজকে বলেছি যে আজকে আমার কথাগুলো শোনা হয়তো অনেকজনই শুনবে, হাজার হাজার লোকেও শুনবে। তারপরে মনে করেন যে আমি যে জিনিসটা করছি, অন্য কোনো মার সন্তানটা যেন এই কাজটা না করে কখনো। কোনটা? যে আমি এই যে জাল টাকার ব্যবসা করছি,
আমি অত্যাচার খাইয়া যে আমার স্বামীর সংসারে পড়ে রইছিলাম, আবার মনে করেন যার সাথে আমার বিয়ে হয়নি তাকেও আমি স্বামী বলে পরিচয় দিচ্ছি। মানে আমি দুই কুল, মানে একটা নৌকা যে দুই কুলের ভিতরে দাবি দেখেন করছি। আপনি তো নীলা, রাইট? জি। নীলা, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের জায়গা থেকে না, আমাদের যেটা আমরা বলার, আমি রেডিও লিসনারদেরকে উদ্দেশ্য করেই বলি, নীলা খুবই প্রান্তিক পর্যায়ের একজন মানুষ, খুবই গ্রাসরুট পিপল। আপনারা জানেন যে একেবারে মার্জিনাল লেভেলের, যদি বলি, দিন এনে দিন খাওয়া, দিন মজুর, শিক্ষা নেই। শিক্ষা বলবো না আমি, শিক্ষা তো সব মানুষই সমাজে বসবাস করলে শিখে, সে অর্থে শিক্ষা না, একাডেমিক শিক্ষা নেই। তো এই রকম বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এরকম একটা পরিবারে বড় হওয়া একটা নারী বা শিশু, তার জীবনে কখনো বাসাবাড়িতে মানুষের কাজ করা এবং তারপর অত্যাচারিত হওয়া, তারপর কোনো একটা বখাটে ছেলের সংসার এবং সেখানে তাকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়া, একটা বাচ্চা নিয়ে পেটে নিয়ে যুদ্ধ করা, তারপর একটা সময়ে এসে লোভে পড়ে জাল টাকার ব্যবসায় জড়িয়ে যাওয়া, সেখান থেকে বের হয়ে আবার আবার সেই বাসাবাড়িতে কাজ, তারপরও অপরাধ যেহেতু পাড়া দিয়েছে সে ওই ছেলের পাপ থেকে মুক্ত হতে পারেনি। আমি আজকের এই জীবনের যে ঘটনাগুলো ওনার ঘটেছে বা সিক্রেটসে আজকে ওনাকে নিয়ে এসেছি, আমি মূলত একটা বিষয়কে একটু ইঙ্গিত করার জন্যে। দেখুন, সমাজে অপরাধ বিভিন্ন লেভেলে ঘটে, বিভিন্ন লেভেলে। একেবারে দিনমজুর শ্রেণীর একটা মানুষ, সেখান থেকে শুরু করে একেবারে টপ লেভেলের পাওয়ার হোল্ড করে এরকম মানুষও অপরাধ করেন, ভুল করেন। ভুলের রিয়েলাইজেশনটা খুব জরুরি, যেটা ওনার মধ্যে এসছে, সেটা খুব ভালো। কিন্তু আপনি যদি নীলার ব্যাকগ্রাউন্ডটা জানেন, ভয়ঙ্করভাবে যদি ওর অতীতটা জানেন, তাহলে এই নীলা যে ধরনের অপরাধ করেছে, 2000 টাকায় 1000 টাকা ভেঙেছে, জাল টাকা করেছে, অমুক করেছে, টমুক করেছে, অপরাধ ছোট হলেও অপরাধ, বড় হলেও অপরাধ, একটা কথা আছে। কিন্তু সার্বিক প্রেক্ষাপট জানলে আপনার যে অনুভূতিটা হয়, সেটা কি খুব বড় ধরনের অনুভূতি? আমার মনে হয় না। তো এই জন্যে এই কথাটা বলছি যে আমি আজ পর্যন্ত সিক্রেটসে যত ধরনের ক্রাইম বলি বা যত ধরনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবসময় আমি দেখেছি যে একটা মানুষ যখন অপরাধ করছেন, তার পেছনে তার একটা শক্তিশালী কারণ থাকে, সে বাধ্য হয়। এই যে ও যে ধরা পড়লো হাটে, ধরুন যে মাংস বিক্রেতা ধরেছে ওনাকে, খুব বুদ্ধিসম্পন্নভাবে ওনাকে ধরেছে, তারও হয়তো একটা খুব প্রয়োজনীয় একটা নিডি একটা ফ্যামিলি থেকে সে এসছে, তো তার জায়গায় 1000 টাকা 1500 টাকা অনেক টাকা। আবার ওনার জায়গা থেকে উনি যে ধরা খেলেন, উনিও ভয়ঙ্কর রকমভাবে একটা নিডি ফ্যামিলি থেকে এসছেন। এবং যখন ওদেরকে ধরা হলো, তখন হাটের মধ্যে যে অপমানটা করা হচ্ছে বা লোকজন এসে দেখছে, নিশ্চয়ই দেখেছে না হাটের মধ্যে, চারপাশের লোকজন এসে দেখে নেয় যে জাল টাকা ব্যবসা করতেছে। অপমানে বুড়ো হোক, দুরা হোক, মানে জোয়ান হোক, মানে যারা পাচ্ছে, মানে যেরকম ব্যবহার পাচ্ছে সবাই করছে। এবং একটা মানুষ যখন অপরাধী হিসেবে ধরা পড়েন, চোর হিসেবে যখন ধরা পড়েন, এটাই হয়তো এক্সপেক্টেড বিহেভিয়ার, সমাজে হয়তো এটাই করেন। কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটু কুল ব্রেনে, যে কেন এই মেয়েটা আসছে, কি কারণে আসছে। আমি বলছি না যে অপরাধ করে পার পেয়ে যাবে, তার প্রতি কোনো সিম্প্যাথি থাকবে না বা তার প্রতি ভয়ঙ্কর রকমভাবে খারাপ আচরণ করবেন কি করবেন না, এই জায়গাগুলো আমি টাচ দিতে চাচ্ছি না। আমি বরং বলতে চাচ্ছি যে ওর যদি একটা সচ্ছল পরিবার থাকতো, ওর জামাইটা যদি ওর মনের মতো হতো, ওর যদি একটা আয় রোজগারের ব্যবস্থা থাকতো, পয়সা থাকতো, কোনো রকম দিন এনে দিন খেয়ে খাওয়ার একটা ব্যবস্থা থাকতো, ওকে যদি বাধ্য হতে না হতো, এই প্রশ্ন ওকে করার কোনো দরকার নাই। আমি আমার নিজের জায়গা থেকেই আপনাকে বলতে পারি, এই মেয়েটা অন্তত কোনো কারণেই কোনো দিন তার জীবনে যে সিক্রেটসের জন্ম হয়েছে আজকে, সেই সিক্রেটসের জন্ম দিত না। সুতরাং আমরা যদি কোনো মানুষের দিকে আঙ্গুল তুলি, কোনো মানুষকে যদি বলি যে তুমি একজন অপরাধী, এই মানুষকে অপরাধী বলার আগে, তুচ্ছতাচ্ছিল্য করার আগে আমাদের দুটো জিনিস দেখা খুব প্রয়োজন। প্রথমত, কেন কিভাবে এখানে এসছে, দ্বিতীয়ত এটার জন্য তার ভিতরে ভয়ঙ্কর রকমভাবে অনুতপ্ত বোধটা আছে কিনা। যদি দুটো জিনিস থাকে, তাহলে তাকে ভৎসনা না করে, তাহলে তাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, জীবনের সামনের দিনগুলো যাতে সে বেটার কন্ট্রিবিউট করতে পারে ফর সোসাইটিতে, সেজন্য সুযোগ দেওয়া উচিত। না, তার মানে এই না যে একজন ধর্ষণ করে পার পেয়ে যাবে, তার মানে এই না যে একজন খুন করে পার পেয়ে যাবে, না, সেটা বড় স্কেলের অপরাধ এবং ওই ধরনের অপরাধের জন্য শাস্তি হওয়াটাই প্রয়োজনীয়। তবে আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো শাস্তি আসলে শাস্তি না, যতক্ষণ পর্যন্ত যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে যদি মন থেকে অনুতপ্ত না হয়। তো এই ছিল আজকের সিক্রেটস। যে ভদ্রমহিলা এখানে এসেছিলেন, আমি বিশ্বাস করি যে তার জীবনটা ভবিষ্যতে সুন্দর হবে। আমি আশাবাদী একজন মানুষ, আমরা তার জন্য দোয়া করব। এবং একই সাথে যারা শুনলেন তাদেরকেও আমি শেষের দিকে এসে একটা কথাই বলতে চাই,
কাউকে ছোট করা না, কারো দিকে আঙ্গুল তোলার আগে, কাউকে ভুল বলার আগে, কারো মডারেট করার দায়িত্ব নেয়ার আগে, কাউকে জাজমেন্টে নেয়ার আগে আপনি নিজের দিকে তাকান যে আপনি কতটুকু ভুল নিজের কাছে গোপন রেখেছেন, আপনি কতটুকু অপরাধ নিজের কাছে গোপন রেখেছেন। অন্তত কোনো অপরাধীকে বা কোনো ভুল করা মানুষকে অতটুকু শাস্তি দিয়েন না, অতটুকু ভয়ঙ্কর রকমভাবে ভৎসনা করেন না, যাতে করে তার ভবিষ্যতের ভালো থাকা, ভবিষ্যতের ভালো করার সমস্ত দরজাই বন্ধ হয়ে না যায়। দিন শেষে সবচেয়ে বড় সত্য হচ্ছে আমরা কেউই মহামানব না, আমাদের প্রত্যেকের জীবনে ভুল আছে। অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো শুভরাত্রি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.